আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আমি মোহাম্মদ রাইহান মাহমুদ আবির। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর সাথে বিজ্ঞান বিভাগের বিজ্ঞান বিষয়ের একটি ক্লাস আমি নিতে এসেছি তোমাদের সাথে। তোমাদের সপ্তম শ্রেণীর সাথে আমার রেগুলার ক্লাস থাকে না, আজকে আসলাম তোমাদের সাথে ক্লাস নিতে। সো কেমন আছো সবাই? আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। আমি দেখছি কারা কারা ক্লাসে উপস্থিত আছো, তারপরে আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। ওকে। ইরা, ওয়ালাইকুম আসসালাম। ইরা, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা, ওয়ালাইকুম আসসালাম। নাজিব, ওয়ালাইকুম আসসালাম। ইলহান, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। নাজিব, হাউ আর ইউ? আই এম ফাইন। ফাতিমা, আপনি আমাদের অনেকদিন পর ক্লাস নিচ্ছেন। ওকে ফাতিমা, হ্যাঁ আমি তোমাদের সাথে লাস্ট কবে ক্লাস নিয়েছি আমার ঠিক মনে নেই, বাট আজকে তোমাদের সাথে আমি ক্লাস নিতে পেরে খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। যেহেতু তোমরা ক্লাস সপ্তম শ্রেণীর স্টুডেন্ট, তোমরা অনেক স্টুডেন্ট থাকো ক্লাসে, তোমাদের ক্লাস নিতে ভালোই লাগে। তোমাদের স্টুডেন্ট ক্লাস রেসপন্স খুব ভালো। ওয়ালাইকুম আসসালাম মারিয়ম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মারিয়ম, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আয়েশা সিদ্দিকা। মেহেক, আলহামদুলিল্লাহ ভালো আছি। মেহেক, তুমি কেমন আছো? ফাহিম আল শামস, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। 24 25, বাহ অনেক স্টুডেন্ট, বাহ অনেকেই আছো। আহ দেখি কারা কারা আছো। D1Y সামথিং টি, আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা, আনিশা, আয়েশা, ইলহান, ইরা, ফাহিম আল শামস, ফাতিমা জাহরা চৌধুরী, HTTPS:// সামথিং বিশাল নাম, আইউরোসেন, বাবা উচ্চারণ করা যাচ্ছে না, ইসমাম, নাজিব আল হাসিব, মেহেক, মিফা, মিজানুর কায়েফ, আবেশ, খুব সুন্দর নাম, মুবতাসিম, রিহাব, নাজিব আবরার, নুরি জান্নাত, নুসরাত জাহান, প্রণয় দেব, রাদিয়া, সাবরিনা হোসেন, সুহা, ভদ্র ছেলে, বাহ, মারিয়াম, সাবরিনা, ওকে। মাশাআল্লাহ অনেকেই ক্লাসে উপস্থিত আছো, প্রায় 29 জন স্টুডেন্ট। তো আজকে তোমাদের সাথে আমার আয়শা লিখেছো, আপনাকে ওয়েলকাম আমাদের ক্লাসে, থ্যাংক ইউ আয়শা। ইরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মারিয়াম, আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ। মিফা, ওয়ালাইকুম আসসালাম। মিফা, হাউ আর ইউ? আই এম ফাইন মিফা, হোয়াটস অ্যাবাউট ইউ? সাবরিনা, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নুসরাত, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো নুসরাত। হ্যালো স্যার। সেন, আমি লাস্টের নামটা উচ্চারণ করি, সেন, হ্যালো। প্রণয় দেব, ভালো আছেন রাইহান স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। প্রণয় দেব, তুমি কেমন আছো? ওকে, 32 স্টুডেন্টস আছো। তাহলে আমি আস্তে আস্তে ক্লাসটি শুরু করে দিচ্ছি তোমাদের। আজকে হচ্ছে আমাদের কোন অধ্যায় ক্লাস? আজকে হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণী বিজ্ঞান, অধ্যায় হচ্ছে পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র। তো পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র এই অধ্যায়টি পঞ্চম অধ্যায় সম্ভবত তোমাদের বিজ্ঞান বইয়ের। তো এই অধ্যায়ের উম একটা ক্লাস সম্ভবত হয়েছে, যে ক্লাসটিতে খুব সম্ভবত তোমাদের প্রথম পার্ট মানে পরিপাক তন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তো যেহেতু এই অধ্যায়টি দুইটি অংশে বিভক্ত, একটা হচ্ছে পরিপাক তন্ত্র আর একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। তো প্রথম পার্টটি যেহেতু শেষ, আজকে আমি দ্বিতীয় পার্টটি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র। এই রক্ত সংবহন তন্ত্রটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং আজকে ক্লাস শেষে আমি কুইজ নিব। সো সবাই কুইজে অংশগ্রহণ করবা। আজকে টপিকের উপরে আমি যা যা পড়াবো ওর মধ্যেই হচ্ছে কুইজে 10টা কোশ্চেন থাকবে, তোমরা সেগুলোর অ্যান্সার করবা, ঠিক আছে? তো আসো আমি আর কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে দিচ্ছি। আহ প্রণয় দেব, আজকে কি ক্লাস? আজকে বিজ্ঞান ক্লাস। রুবা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি রুবা। সেন, ও তোমার আসল নাম তামিম? সেন, তামিম হচ্ছে আমার খালাতো ভাইয়ের নাম, আমার খুবই একজন পছন্দের খালাতো ভাই।
খুবই ট্যালেন্টেড একটা ছেলে। সোহা, ওয়ালাইকুম আসসালাম স্যার। নুরি জান্নাত, আপনি কি নিউ টিচার? আচ্ছা, আমি নিউ টিচার বলতে হ্যাঁ, আমি তোমাদের এডু পরিবারের সাথে জয়েন করেছি মোটামুটি আহ 2.5 মাস, 2.5 মাস প্লাস, মানে 3 মাসের কাছাকাছি। এর আমি হচ্ছে মূলত তোমাদের সিনিয়র যে ভাইয়া আপুরা আছে, মানে নবম দশম শ্রেণী এবং হচ্ছে ইন্টারমিডিয়েট, মানে এখনো চালু হয় নাই, মানে আপকামিং হবে। তো এইসব ক্লাসে আমি হচ্ছে সায়েন্সের টিচার, জীববিজ্ঞান ক্লাস নিয়ে থাকি, জীববিজ্ঞান এবং রসায়ন ক্লাস নিয়ে থাকি। কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, এই দুইটা অধ্যায়, এই দুইটা চ্যাপ্টার হচ্ছে আমি, দুইটা সাবজেক্ট হচ্ছে আমি পড়াই। তো তোমাদের সাথে যার কারণে ক্লাস নেওয়ার খুব একটা সুযোগ হয়ে ওঠে না, যেহেতু তোমাদের ভাইয়া আপুদের অনেক ক্লাস থাকে, লাইভ সেশন থাকে। তো আজকে অনেকদিন পরে তোমাদের সাথে লাস্ট আমার হয়তো কোনো একটা ক্লাস ছিল। তো এরপরে হচ্ছে আজকে আমি আবারও তোমাদের সাথে উপস্থিত হলাম তোমাদের একটি ক্লাস নেওয়ার জন্য, বিজ্ঞান রক্ত সংবহন তন্ত্র, এই পার্টটি আজকে আমি তোমাদের পড়াবো, পঞ্চম অধ্যায়ের যে সেকেন্ড পার্ট। প্রথম পার্টটা তোমাদের প্রথম ক্লাসে পড়ানো হয়েছে, সেকেন্ড পার্ট মানে রক্ত সংবহন তন্ত্র, এটা আমি তোমাদের আজকে পড়াবো। তো আসো আমরা শুরু করে দিচ্ছি। ওকে, তোমরা এখন আর কোনো কমেন্ট করো না। আমি হচ্ছে একটু পরে যখন পড়াবো, পড়ানোর পরে আমি তোমাদের কমেন্ট করতে বলবো, তখন কমেন্ট করবা। আমি এখন ক্লাসটি শুরু করে দিচ্ছি। সাউন্ড কম শোনা যায়? রুবা, সাউন্ড কি এখন বেশি শোনা যায়? আমি একটু লাউডলি বলছি, দেখো তো এখন বেশি শোনা যাচ্ছে কিনা বা ঠিক আছে কিনা। আহ নুসরাত, আমি আপনার সেকেন্ড ক্লাস করতেছি। ওকে নুসরাত, থ্যাংক ইউ নুসরাত। ইরা, আপনি একবার বিজিএস ক্লাস নিয়েছিলেন ভাইয়া? ওকে, বিজিএস ক্লাস, হ্যাঁ, তোমাদের সামাজিক সমস্যা এই টাইপের একটা টপিক ছিল। এমডি তৌহিদুল ইসলাম, সিনিয়র টিচার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, অ্যাবাউট ইউ। ওকে, আমি হচ্ছি এমডি রায়হান মাহমুদ আবির, সিনিয়র টিচার, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, অণুজীব বিজ্ঞান বিভাগ। আমি তোমাদের এখানে জীববিজ্ঞান এবং রসায়ন শিক্ষক হিসেবে আছি। এই হচ্ছে আমার ইন্ট্রো। ইলহান জানতে চেয়েছো? প্রণয় দেব, আমার এই অধ্যায় নাই, বাদ দিব ক্লাস। প্রণয় দেব, দেখো এই অধ্যায়টি তোমার যদি না থেকে থাকে, তারপরেও এই অধ্যায়টি তোমার করা উচিত একটা মাত্র কারণে। সেই কারণটা কি জানো? সেই কারণটা হচ্ছে তোমার শরীরে রক্ত আছে, এই রক্ত দিয়ে তোমার শরীরটা গঠিত। এই রক্ত তোমার হার্টে যায়, হার্ট থেকে সারা শরীরে যায়, আবার সারা শরীর থেকে তোমার হার্টে আসে। হার্ট মানে কি? হৃদপিণ্ড, এই যে তোমার বুকের হালকা একটু বাম দিকে থাকে যেটা। তো এই জিনিসগুলো কিভাবে হয়, এইটার প্রসেসটা কিরকম, রক্ত কি, এই জিনিসগুলো নিয়ে তুমি অনেক কিছু জানতে পারবে যদি ক্লাসটি তুমি করো। তো আমার মনে হয় তোমার ক্লাসটি করা উচিত, ক্লাসটি করলে তুমি অনেক কিছু জানতে পারবে। নাজিব, আপনি আনন্দ পাঠের উপর ক্লাস নিয়েছিলেন? আচ্ছা। আয়েশা, জি ঠিক আছে, ওকে। ফাতিমা, স্যার কুইজ হবে? হ্যাঁ কুইজ হবে ফাতিমা, আমি ক্লাস শেষে কুইজ নিব। মেহেক, আমি আপনার ফার্স্ট ক্লাস করেছি। ওকে মেহেক। ফাহিম, স্যার এখন তো ম্যাথসের সরল সমীকরণ ক্লাস হবার কথা। না ফাহিম, এখন হচ্ছে তোমাদের বিজ্ঞান ক্লাস হওয়ার কথা, তোমাদের ম্যাথ ক্লাস খুব সম্ভবত 7টায় শেষ হয়ে গিয়েছে। আমি আপনার প্রথম ক্লাস করেছি। সুব্রিনা, ওকে। ইরা, ভাইয়া পড়া স্টার্ট করেন। হ্যাঁ আমি পড়া স্টার্ট করছি। আবেশ, এই অবধি স্যার এই অধ্যায় আমার নাই, কি করব? ক্লাস করো আবেশ, কারণ ক্লাসটি করলে তুমি অনেক কিছুই জানতে পারবে। মুন, ওয়ালাইকুম আসসালাম মুন। নুরি জান্নাত, স্যার এখন থেকে কি আপনি ক্লাস নেবেন? এটা এখনো শিওর না, যদি আমার তোমাদের সাথে ক্লাস থাকে, কোনো চ্যাপ্টারের ক্লাস থাকে, তাহলে আমি ক্লাসটি নিব। ঠিক আছে। রাদিয়া, কুইজ আছে আজকে? হ্যাঁ হ্যাঁ আজকে কুইজ আছে রাদিয়া। ওকে, আমি তাহলে ক্লাসটি স্টার্ট করে দিচ্ছি। জাস্ট আচ্ছা দেখো তাহলে, আজকে আমাদের রক্ত সংবহন তন্ত্র আমরা পড়বো আজকে। রক্ত সংবহন তন্ত্র, ওকে। এই রক্ত সংবহন তন্ত্র জিনিসটা কি, এটা বোঝার আগে তন্ত্র জিনিসটা কি এটা আমরা একটু বুঝি। রক্ত সংবহন তন্ত্র, এটা তো অনেক বড় একটা কথা। এই কথাটা বুঝতে গেলে আমাদের তন্ত্র নিয়ে একটু বুঝতে হবে। তো সবাই একটু মনোযোগ দাও, খাতা কলম নাও, এবং আমার এখন যে ক্লাসটি তোমরা করবা, ক্লাসটি তোমরা নোট করবা খাতায়, ঠিক আছে? সুন্দর মতো নোট করে তারপর হচ্ছে তোমরা গ্রুপে শেয়ার করতে পারো। সো দেখো আজকে আমরা প্রথমেই তন্ত্র নিয়ে শুরু করি। দেখো প্রথমে আমরা কি পড়বো? তন্ত্র। তন্ত্র, তন্ত্র ইংলিশটা হচ্ছে সিস্টেম। তন্ত্র বা সিস্টেম, ঠিক আছে? তন্ত্র ইংলিশটা সিস্টেম। এই তন্ত্র বা সিস্টেম জিনিসটা কি? তন্ত্র বা জিনিস সিস্টেম জিনিসটা হচ্ছে, দেখো আমাদের যে এই যে হিউম্যান বডি বা আমাদের যে প্রাণী দেহ, আমরা কি প্রাণী না? এই প্রাণী দেহ কি দিয়ে গঠিত?
প্রাণী এবং উদ্ভিদ দেহ, মানে জীবদেহ, এক কথায় জীবদেহ কোষ দিয়ে গঠিত, অনেকগুলা কোষ দিয়ে গঠিত, তাই না? এই জন্য জীবদেহের একককে বলা হয় কোষ বা সেল, সিই ডাবল এল, কোষ। তাহলে একটা জীবদেহকে যদি আমরা ভাঙতে ভাঙতে সর্বশেষ পর্যায়ে যাই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কোষ। এবার এই অনেকগুলো কোষ মিলে গঠিত হয় টিস্যু। অনেকগুলা কোষ মিলে কি গঠিত হয় বলতো? টিস্যু। কি গঠিত হয়? টিস্যু। টিস্যুর বাংলা আরেকটা নাম হচ্ছে কলা, ঠিক আছে? আবার অনেকগুলা টিস্যু মিলে তৈরি হয় একটা অঙ্গ। অনেকগুলো টিস্যু মিলে কি তৈরি হয় বলতো? অঙ্গ। অঙ্গ মানে কি? অর্গ্যান। অঙ্গ মানে কি? অর্গ্যান। এবার অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হয় একটা তন্ত্র বা একটা সিস্টেম। একটা তন্ত্র বা একটা সিস্টেম তৈরি হয়। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে সিস্টেমের ফ্লোচার্ট, মানে সিস্টেম বা তন্ত্রটা কিভাবে সৃষ্টি হয়। তাহলে সিস্টেম বা তন্ত্রটা হচ্ছে, ধরো আমার এই হাতের কথাই চিন্তা করো। এই হাত, হাত কি একটা অঙ্গ না? এই অঙ্গের মধ্যে তোমার অনেকগুলা টিস্যু আছে, অনেকগুলা টিস্যু আছে। সেই অনেকগুলা টিস্যুর মধ্যে আমি যদি একটা টিস্যুকে নেই, সেই একটা টিস্যুকে ভাঙলে আমি অনেকগুলা কোষ পাবো। কি পাবো? কোষ। ঠিক আছে? তো এই কোষগুলা ভাঙলে আমি আর কিছুই পাবো না। এটাই হচ্ছে আমার বডির একদম শেষ অবস্থা। তাহলে কোষ দিয়ে তৈরি হয় টিস্যু, টিস্যু দিয়ে অঙ্গ, এবার অঙ্গ দিয়ে তৈরি হয় তন্ত্র। তন্ত্র জিনিসটা কি? দেখো, আমার হাত, আমার পা, আমার মাথা, আমার ফুল যে বডির অন্যান্য যে অর্গ্যান, আমার এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি, ক্লাস নিচ্ছি, কিভাবে নিচ্ছি? আমি মুখ থেকে কথা বলতেছি, মুখ আমার একটা অঙ্গ। আমি মাথা থেকে চিন্তা করতেছি, মাথা আমার একটা অঙ্গ, ব্রেইন একটা অঙ্গ। আমি এই যে গলার ভোকাল কর্ড থেকে আমি কম্পনের মাধ্যমে সাউন্ড তৈরি করতেছি, এটা একটা অঙ্গ। আমি হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতেছি, এটা একটা অঙ্গ। এতগুলা অঙ্গের সমষ্টিতে একটা তন্ত্র গঠিত হয়। বুঝতে পেরেছো? অনেকগুলা অঙ্গের সমষ্টি মিলে একটা তন্ত্র গঠিত হয়। এবার আসো, তন্ত্র কত ধরনের হয়? তন্ত্র কত ধরনের হয়? ঠিক আছে, তন্ত্রের ইংলিশটা কি বলতো? সিস্টেম। এই সিস্টেম কত ধরনের হয়? সিস্টেম অনেক ধরনের হয়। আমাদের বডিতে অনেক প্রকার সিস্টেম আছে। যেমন আমি যদি তোমাদের একটু বলি, যেমন একটা হচ্ছে তোমার নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম মানে স্নায়ুতন্ত্র। নার্ভাস সিস্টেম মানে কি বলতো? স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র মানে আমাদের যে ব্রেন, এই ব্রেন রিলেটেড যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেটাকে স্নায়ুতন্ত্র বলে। তারপর আরেকটা তন্ত্র আছে তোমার ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেম বা এক্সক্রিয়েটরি সিস্টেম। এক্সক্রিটরি সিস্টেম। এক্সক্রিটরি সিস্টেম। এক্সক্রিটরি সিস্টেমটা কি জানো? এক্সক্রিটরি সিস্টেমটা হচ্ছে আমাদের শরীরে আমরা কি খাই? পানি খাই, লিকুইড খাই। লিকুইড বা পানি খাওয়ার পরে আমাদের শরীরে সেই পানিটা বের হয়ে যায় কিভাবে? মূত্র আকারে বা ইউরিন আকারে। তাহলে এই যে ইউরিন আকারে আমাদের শরীর থেকে যে বজ্র পদার্থগুলো বের হয়, সেই বের হওয়ার প্রক্রিয়াটা বা সেই বের হওয়ার প্রক্রিয়ার সাথে যে অঙ্গগুলা জড়িত, সেই অঙ্গগুলোকে একত্রে বলা হয় ইউরিনারি বা এক্সক্রিয়েটরি সিস্টেম। ঠিক আছে? বা রেচন তন্ত্র বলা হয় এটাকে। তারপর আরেকটা আছে পালমোনারি সিস্টেম। পালমোনারি সিস্টেম। পালমোনারি সিস্টেম বা শ্বসন তন্ত্র। এটাকে কি বলা হয়? বাংলাতে বলা হয় শ্বসন। শয়ব দন্তস্ব দন্তন্য। ওকে, শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র বা পালমোনারি সিস্টেম হচ্ছে আমরা যে এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমি যে অক্সিজেন গ্রহণ করতেছি, কার্বন ডাই অক্সাইডটা বের করতেছি, এই যে টোটাল প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সাথে যতগুলো অঙ্গ যুক্ত আছে সবগুলো অঙ্গকে আমরা একসাথে শ্বসনতন্ত্র বা পালমোনারি সিস্টেম বলতে পারি, তাই না? তারপরে এরকম আরেকটা সিস্টেম আছে, কি বলতো? এরকম আরেকটা সিস্টেম আছে হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম মানে সংবহন তন্ত্র। সংবহন তন্ত্র মানে কি? সার্কুলেটরি সিস্টেম বা সংবহন তন্ত্র মানে আমাদের শরীরে যে রক্ত আছে বা ব্লাড আছে, এই ব্লাড গুলা আমাদের শরীরে একদম মাথা থেকে, এই যে মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত, হোল বডি, পুরা বডি পর্যন্ত ঘুরে আসে। কোথায় আসে? হার্ট বা হৃৎপিণ্ডে আসে। হৃৎপিণ্ড আবার ওটাকে সারা শরীরে পৌঁছে দেয়, আবার সারা শরীর থেকে হৃৎপিণ্ডে আসে, আবার সারা শরীরে পৌঁছে দেয়, আবার হৃৎপিণ্ডে আসে। এই যে আসা যাওয়ার মধ্যে রক্তটা থাকে, পুরা মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় রক্ত যায়। এই যে রক্ত যাওয়ার সাথে বা রক্ত সংবহনের সাথে যতগুলো অঙ্গ রিলেটেড, তাকে বলা হয় সার্কুলেটরি সিস্টেম বা সংবহন তন্ত্র। আরেকটা তন্ত্র আছে ডাইজেস্টিভ সিস্টেম। কি বলা হয়? ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম মানে কি জানো? ডাইজেস্টিভ সিস্টেম মানে হচ্ছে পরিপাক তন্ত্র।
পরিপাকতন্ত্র, যেটা তোমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি পড়েছো। পরিপাকতন্ত্র মানে কি, যে আমরা খাদ্য খাই, বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন। এই খাদ্যটা আমরা খেয়ে সেটাকে হজম করি, হজম করার পরে সেই খাদ্য থেকে প্রয়োজনীয় এবং উপকারী পুষ্টি উপাদান আমাদের শরীরটা আলাদা করে রাখে। আর বাকি যে উচ্ছিষ্টাংশ, যেটা আমাদের শরীরের জন্য দরকার নাই, সেটা আমাদের শরীর থেকে বের হয়ে যায়। তো বের হওয়ার প্রক্রিয়াটাকে আমরা এক্সক্রিটরি সিস্টেম বলছিলাম বা রেচন তন্ত্র বলেছিলাম, তাই না? আর ওই যে খাবারটা খাই এবং হজম হয়, হজম হওয়ার পর পুষ্টিটা শোষণ হয়, এতটুকু পর্যন্ত যে সিস্টেমের আন্ডারে পড়াশোনা, সেটাকে বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র। মানে একটা খাদ্য কিভাবে খাওয়া হয়, সেটা কিভাবে হজম করা হয়, হজমকৃত খাদ্য থেকে কিভাবে পুষ্টিটা গ্রহণ করা হয় আমাদের শরীর, এই সবগুলোই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের আন্ডারে। তাহলে দেখো তো কতগুলা সিস্টেম, এরকম আরো অনেক সিস্টেম আছে, বহুত সিস্টেম আছে। তো এই এত এত সিস্টেম দিয়ে আমাদের হোল একটা দেহ তৈরি, এতগুলো সিস্টেম দিয়ে, যে তন্ত্র দিয়ে, অনেকগুলো তন্ত্র দিয়ে একটা হিউম্যান বডি বা একটা দেহ তৈরি হয়। বুঝতে পেরেছো? তাহলে এই সিস্টেম গুলোর মধ্যে তোমরা যখন এখন সপ্তম শ্রেণীতে পড়তেছো, অষ্টম শ্রেণীতে বিজ্ঞানে আরো এর থেকে আরো অনেকগুলো সিস্টেম পড়বা। নবম শ্রেণীতে উঠে কেউ যদি সায়েন্স নাও, মানে বিজ্ঞান বিভাগে কেউ যদি যাও, তাহলে সে জীববিজ্ঞান মানে বায়োলজিটা আলাদা একটা সাবজেক্টই পাবা, যেখানে তোমরা প্রত্যেকটা তন্ত্র নিয়ে আলাদা আলাদা এক একটা চ্যাপ্টারই পাবা। ইন্টারমিডিয়েটে মানে কলেজ লেভেলে আরো বেশি ডিটেলসে জানতে পারবা। তো তোমাদের জানার লেভেলটা কেবল প্রিলিমিনারি লেভেলে আসো, তোমরা শুরুর দিকে আসো। সো আমাদের আজকে আমরা কোন তন্ত্রটা নিয়ে আলোচনা করব? এই যে সার্কুলেটরি সিস্টেম বা সংবহন তন্ত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। অলরেডি তোমাদের ডাইজেস্টিভ সিস্টেম পড়ানো শেষ। এই ডাইজেস্টিভ সিস্টেম আর সার্কুলেটরি সিস্টেম, এই দুইটা সিস্টেম নিয়ে এই চ্যাপ্টারটা গঠিত। ঠিক আছে? পরিপাকতন্ত্র এবং সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, এই দুইটা চ্যাপ্টার নিয়ে, দুইটা টপিক নিয়ে এই চ্যাপ্টারটা গঠিত। আমাদের এইটা অলরেডি ডান। এখন আজকে আমরা এইটা পড়বো, এই যে সার্কুলেটরি সিস্টেম পড়বো। সো আমি আশা করি তোমাদের পটভূমিটা বুঝাইতে পারলাম যে আমরা কি নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি বা আজকে ক্লাসের পড়াশোনার টপিকটা কি। এবার আসো আমরা মূল পড়াশোনায় ঢুকে যাই। তুমি এখানে দেখো রক্ত সংবহন তন্ত্র কাকে বলে, এটার সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, ডেফিনেশনটা দেওয়া আছে। ডেফিনেশনটা হচ্ছে এরকম, রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে এরকম যে যে প্রক্রিয়ায় প্রাণীদেহে রক্ত পরিবহনের কাজ সম্পন্ন হয় তাকে সংবহন প্রক্রিয়া বলে। তাহলে এই রক্ত সংবহন তন্ত্র, এই তন্ত্রটা কি? মূলত একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় হয়, কি হয় বলতো? যে প্রক্রিয়ায় প্রাণীদেহে রক্ত পরিবহনের কাজ সম্পন্ন হয়। রক্ত পরিবহন হওয়া প্রয়োজন না? আমাদের শরীরের রক্ত যদি মাথার রক্ত মাথাতেই থাকতো, হাতের রক্ত যদি হাতেই থাকতো, পেটের রক্ত যদি পেটেই থাকতো, পায়ের রক্ত যদি পায়েই থাকতো, এগুলো যদি এক জায়গার রক্ত যদি আরেক জায়গায় চলাচল না হইতো, তাহলে আমাদের ওই অর্গ্যানটা বা ওই অঙ্গটা স্টাক হয়ে যেত একটা জায়গায়, মানে ওটা আর কার্যকর থাকতো না। রক্তটা বারবার চলাচল করার প্রয়োজন এই জন্য পড়ে যে অক্সিজেন পরিবহনের জন্য। এক কথায় মনে রাখবা, অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন। আমরা বাইরে থেকে কি নেই? অক্সিজেন নেই, যেটা আমরা পাই থেকে? উদ্ভিদ থেকে পাই, তাই না? আর আমাদের শরীরে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, যেটা আমাদের রক্তের মাধ্যমে লাংসে আসে। লাংস এই যে বুকের মধ্যে থাকে, রিপস, রিপস মানে কি? যে বক্ষপিঞ্জর, বুকের হাড্ডি, তার ভিতরে থাকে কি? একটা লাংস, ঠিক আছে, বা ফুসফুস। এই ফুসফুসের মধ্যে তোমার হচ্ছে আহ ওই যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের একটা বিনিময় হয়। কার সাথে? রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের একটা বিনিময় হয়, অর্থাৎ অক্সিজেন রক্তের মধ্যে ঢোকে আর কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে ফুসফুসে আসে, ফুসফুস থেকে আমাদের এই যে এখান থেকে নাক থেকে পরবর্তীতে বের হয়ে যায়। তাহলে এই রক্তটা পরিচালনার কিন্তু খুব দরকার আছে, রক্ত সংবহনের দরকার আছে। সংবহন না হইলে তাহলে আমাদের শরীর কিন্তু মানে আমরা বাঁচতে পারতাম না, তাই না? তো ওই জন্য বলা হয়েছে রক্ত, হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং লসিকা এবং লসিকাবাহী নালীর সমন্বয়ে মানবদেহের রক্ত সংবহন তন্ত্র গঠিত। তাহলে সংবহন তন্ত্রের মধ্যে কি কি আছে? রক্ত আছে, হৃৎপিণ্ড আছে, ধমনী, শিরা, লসিকা ও লসিকা নালী, এই কয়টা হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্রের অঙ্গ, রক্ত সংবহন তন্ত্রের অঙ্গ। এরপরে দেখো, যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। এক কথায় উত্তর, যে তন্ত্রের মাধ্যমে মানবদেহের রক্ত সংবহন হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বা ব্লাড সার্কুলেটরি সিস্টেম বলে। ব্লাড সার্কুলেটরি সিস্টেম বলে। হৃৎপিণ্ড, রক্ত ও রক্তবাহী নালীর সমন্বয়ে রক্ত সংবহন তন্ত্র গঠিত। তাহলে মূলত তিনটা জিনিস, কয়টা জিনিস? মূলত তিনটা জিনিসের সমন্বয়ে রক্ত সংবহন তন্ত্র গঠিত। একটা হচ্ছে রক্ত, আরেকটা হচ্ছে তোমার হৃৎপিণ্ড, আরেকটা হচ্ছে তোমার রক্ত যে সংবহন হয় যে নালীর মাধ্যমে, সেই নালী। তাহলে হৃৎপিণ্ড, রক্ত এবং রক্তবাহী যে নালী, এই তিনটার সমন্বয়ে আমাদের রক্ত সংবহন তন্ত্র গঠিত। ঠিক আছে? তাহলে এবার আসো আমরা এটা একটু বিস্তারিত দেখি।
যে এতটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা যে রক্ত সংবহন মানে তন্ত্র কি আর রক্ত সংবহন তন্ত্রটা কি, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা, এতটুকু পর্যন্ত কারো কোনো ডাউট, কোনো কনফিউশন, কোনো প্রশ্ন থাকলে আমাকে এখন করতে পারো। আমি চেক করে আমি আবার নেক্সট টপিকে চলে যাচ্ছি। রাদিয়া সাউন্ড এখন কি কম আসছে? রুবা ওকে, সাউন্ড ক্লিয়ার এখন। মারিয়াম আপনার সাউন্ড কম শোনা যাচ্ছে, এখনো কি কম শোনা যাচ্ছে মারিয়াম? নুরি জান্নাত কোনো সমস্যা নেই, ওকে থ্যাংক ইউ। ইরা কনসেপ্ট ক্লিয়ার, থ্যাংক ইউ মারিয়াম। জি স্যার। মিজানুর নো কোশ্চেন, অল ক্লিয়ার, থ্যাংক ইউ, ওকে। হাসিব হাসিব হাসির রিয়েক্ট দিলা, হাসিব কি কারণে হাসলা বাবা? স্যার সাউন্ডটা কম আসছে, আচ্ছা এখনো, আচ্ছা আমি দেখতেছি। রুবা ইয়েস স্যার ক্লিয়ার, ঠিক আছে। তামিম অল ক্লিয়ার, থ্যাংক ইউ। সব্রিনা অল ক্লিয়ার, থ্যাংক ইউ। ইপসা জি স্যার বুঝছি, কনসেপ্ট ক্লিয়ার, থ্যাংক ইউ। আয়েশা সিদ্দিকা অল ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ, ওকে। রিয়েনা স্যার স্ক্রিনে যে এর আগে লেখাগুলো ছিল সেগুলো একটু দেন, আচ্ছা আমি দিচ্ছি। নাজিব স্যার একটা ছবি দিচ্ছি, কি ছবি বাবা? আচ্ছা মেহেক অল ক্লিয়ার, ওকে। তাহলে দেখো স্ক্রিনে আগে যে ছবিটা ছিল সেটা হচ্ছে এটা, এই যে রক্ত সংবহন তন্ত্র। যে প্রক্রিয়ায় প্রাণীদেহের পরিবহন কাজ সম্পন্ন হয় তাকে কি বলা হয়? সংবহন তন্ত্র বলা হয়। আর রক্ত সংবহন হয় বা রক্ত সঞ্চালিত হয় যে তন্ত্রের মাধ্যমে তাকে রক্ত সংবহন তন্ত্র বলা হয়। বুঝতে পেরেছো? ওকে, এবার আসো আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। তো দেখো রক্ত সংবহন তন্ত্র তিনটা জিনিস নিয়ে গঠিত। রক্ত সংবহন তন্ত্র তিনটা জিনিস নিয়ে গঠিত। কয়টা জিনিস বলো তো? তিনটা জিনিস, মাত্র তিনটা। এক, দুই, তিন, মাত্র তিনটা জিনিস নিয়ে, তিনটি জিনিস নিয়ে রক্ত সংবহন তন্ত্র গঠিত। এক নম্বরে হচ্ছে হৃদপিণ্ড। হৃদপিণ্ড বা এটাকে আমরা কি বলি বলতো? হার্ট। হার্ট বলি, হার্ট, হৃদপিণ্ড। আর এটা কি? রক্ত, ব্লাড, ব্লাড। আর এটা হচ্ছে রক্তবাহিকা। রক্ত বহন হয় যে সকল নালীর মধ্য থেকে সেই সব নালী, রক্তবাহিকা নালী। ঠিক আছে, বা এটাকে আমরা বলি ব্লাড ভেসেল। কি বলি? ব্লাড ভেসেল। ঠিক আছে, সো এই তিনটা জিনিস নিয়ে আমাদের রক্ত সংবহন তন্ত্র গঠিত। তো আমরা একে একে এই তিনটা জিনিস নিয়ে আমরা আলোচনা করি। ঠিক আছে, আমি খুব শর্টে তোমাদের বোঝাচ্ছি, যেহেতু তোমরা ক্লাস 7 সপ্তম শ্রেণী, সো তোমাদের যতটুকু বই আছে বা যতটুকু একেবারে না জানলেই নয়, আমি ততটুকু খুব প্রিসাইজ করে সুন্দর করে তোমাদের বোঝাচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করো, তোমাদের কাছে আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমি টপিক শেষ করার পরে যখন প্রশ্ন করতে বলবো তখন সবাই কমেন্ট করবা, এর আগে কেউ কোনো কমেন্ট করবা না, ওকে? আসো আমি শুরু করি, রক্ত থেকে শুরু করি, ঠিক আছে? রক্ত বা ব্লাড। আসো আমরা আমাদের প্রথম টপিকটাকে এখন, রক্ত সংবহন তন্ত্র তিনটা জিনিস দিয়ে গঠিত, তার মধ্যে আমরা প্রথমে এখন ব্লাড নিয়ে আলোচনা করব বা রক্ত নিয়ে আলোচনা করব। রক্ত, রক্ত বা ব্লাড, রক্ত বা ব্লাড। এবার রক্তের সংজ্ঞাটা কি? রক্ত কাকে বলে? রক্তের সংজ্ঞা মানে রক্ত কাকে বলে? রক্ত হলো, রক্ত হলো তরল যোজক কলা, তরল যোজক কলা। আর রক্তের বৈশিষ্ট্য কি? রক্তের বৈশিষ্ট্যটা হচ্ছে ঈষৎ ক্ষারীয়, ঈষৎ ক্ষারীয়, ক্ষারীয়। পিএইচ এর মান হচ্ছে 7.35 থেকে 7.45। তারপরে রক্ত, রক্তের রং লাল। রক্তের রং কি বলতো? লাল। রং হচ্ছে লাল। কেন লাল? হিমোগ্লোবিন নামক একটা পদার্থ থাকার কারণে। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, রক্তের মধ্যে হিমোগ্লোবিন নামক একটা পদার্থ থাকার কারণে রক্তের রংটা হয় কি? লাল।
তারপরে রক্ত সম্পর্কে আর কি বলা যায় বলতো? রক্তের প্রকারভেদটা আমরা একটু দেখি। রক্ত কয় প্রকার? রক্তের প্রকারভেদটা দেখার আগে রক্তের সংজ্ঞাটা হয়তো অনেকেই ক্লিয়ার না, তো রক্তের সংজ্ঞাটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, তারপর আমি প্রকারভেদটা দেখাচ্ছি। রক্ত হলো তরল, তরল মানে তো বুঝছো লিকুইড, যোজক কলা। রক্ত হচ্ছে তরল যোজক কলা। এই কলা মানে কি একটু আগে আমি বলেছিলাম, মনে আছে? টিস্যু, অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু গঠন হয়। এই টিস্যুরই অপর নাম, মানে টিস্যু হচ্ছে একটা ইংরেজি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে কলা। এটার বাংলা অর্থ কি? কলা। তাহলে এই কলা মানে কি বলতো? টিস্যু। এই কলা মানে হচ্ছে টিস্যু। তাহলে এটা কেমন ধরনের টিস্যু? কানেকটিভ টিস্যু। যোজক কলা মানে কি? যোজক মানে হচ্ছে কানেকটিভ, কানেকটিভ, কানেকটিভ টিস্যু। ঠিক আছে? আমাদের হিউম্যান বডিতে বা মানব দেহে টোটাল 4 ধরনের কলা আছে। কয় ধরনের কলা? 4 ধরনের। এই 4 ধরনের কলার মধ্যে যোজক কলা হচ্ছে এক ধরনের কলা। ঠিক আছে? বাকি কলাগুলো কি কি? আবরণী কলা বা আবরণী টিস্যু, যোজক কলা বা যোজক টিস্যু, পেশি কলা বা পেশি টিস্যু, আর একটা হচ্ছে আমাদের আহ নিউরন। নিউরন মানে কি বলতো? নিউরন হচ্ছে মস্তিষ্কের যে টিস্যু, সেটা হচ্ছে নিউরন। এই 4 ধরনের কলা নিয়ে আমাদের শরীরটা গঠিত। তার মধ্যে যে কানেকটিভ টিস্যু বা যোজক কলাটা আছে, সেই যোজক কলাটা যখন তরল হবে, যোজক কলা হচ্ছে 2 ধরনের। আবার যোজক কলা কয় ধরনের? 2 ধরনের। কানেকটিভ টিস্যু 2 ধরনের, একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে কি সলিড। লিকুইড আর সলিড, লিকুইড আর সলিড। সো সলিড কোনটা? সলিড হচ্ছে আমাদের যে হাড্ডি, মানে বোনস, হাড়, হাড়, অস্থি আর কি, অস্থি, অস্থি আছে না আমাদের সারা শরীরে? বোনস আছে, 206টা বোনস বা হাড় আছে, হাড্ডি আছে। এই হাড্ডিগুলা হচ্ছে তোমার সলিড কানেকটিভ টিস্যু বা কঠিন যোজক কলা। আর তরল যোজক কলা যেটা, সেটাই হচ্ছে রক্ত। তরল যোজক কলাটাকে আমরা কি বলি? রক্ত বলি। বুঝতে পেরেছো? রক্তের সংজ্ঞাটা বুঝতে পেরেছো? এই রক্তের প্রকারভেদে আমরা যদি এবার আসি, রক্ত, রক্ত আসলে প্রকারভেদটা পড়ার আগে রক্তের উপাদানটা আমি একটু দেখাই তোমাদের। রক্তের প্রকারভেদটা পড়ার আগে রক্তের উপাদানটা একটু বলি। রক্তের মধ্যে কি কি থাকে বা রক্ত কি কি নিয়ে গঠিত? দেখো, রক্তের উপাদান, রক্তের উপাদান, রক্তের উপাদানটা আমি যদি তোমাদের একটু দেখাই, তাহলে দেখো এই হচ্ছে আমার রক্ত। এই রক্ত মাত্র 2টা জিনিস, রক্তের ইংলিশ কি? ব্লাড। এই ব্লাড 2টা জিনিস নিয়ে তৈরি। ব্লাড, ব্লাডের মধ্যে মাত্র 2টা জিনিস আছে। ব্লাডের মধ্যে মাত্র 2টা জিনিস আছে। একটা হচ্ছে রক্ত রস, একটা কি বলতো? রক্ত রস। রক্ত রসের ইংলিশ হচ্ছে প্লাজমা, রক্তরস বা প্লাজমা। আরেকটা হচ্ছে রক্ত কণিকা, রক্ত কণিকা। ঠিক আছে? রক্ত রস বা রক্ত কণিকা, এটাকে বলা হয় ব্লাড কর্পাসল, ব্লাড কর্পাসল বা ব্লাড কর্পাসলের অপর নাম হচ্ছে ব্লাড সেল, রক্ত কোষও বলে। ব্লাড সেল, রক্ত কোষ, রক্ত কোষও বলা যায় বা ব্লাড কর্পাসেল, রক্ত কণিকাও বলা যায়, একই কথা। ঠিক আছে? তাহলে রক্ত কয়টা জিনিস নিয়ে গঠিত বলতো? 2টা। একটা হচ্ছে রক্ত রস, আর একটা হচ্ছে রক্ত কণিকা বা কি, রক্তকণিকা বা রক্তকোষ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার মোটামুটি রক্তের বেসিক কথাবার্তা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা এই রক্তরস আর রক্তকণিকা নিয়ে একটু জানার চেষ্টা করি। রক্তরস আর রক্তকণিকা। আচ্ছা, এবার দেখো দেখো এখানে বলাই আছে যে রক্ত, রক্তের উপাদান হচ্ছে 2টি, রক্তরস আর রক্তকণিকা। এই হচ্ছে একটা রক্তরসের মধ্যে রক্তকণিকা গুলো আছে। ঠিক আছে? এই যে অ্যালপেনলিবের চকলেটের মতো একটা গঠন তোমরা দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনে, অ্যালপেনলিবের চকলেট, এটা হচ্ছে একটা রক্তকণিকা। তারপর এই যে তোমার এই যে তোমার গোলাপি কালারের হচ্ছে এক ধরনের কাটা কাটা, মানে কি বলে একটা গঠন আছে, এটাও হচ্ছে এক ধরনের রক্তকণিকা। আবার এই যে গোল গোল সাদা সাদা আরেকটা গঠন আছে, এটাও হচ্ছে আরেক ধরনের রক্তকণিকা। মানে 3 ধরনের রক্তকণিকা আছে আমাদের রক্তে। ঠিক আছে? এরপরে এটা দেখো, রক্তরস কাকে বলে? রক্তরস রক্তের তরল অংশ, তার মানে রক্তের যে লিকুইড অংশটা বা তরল অংশটা, সেটাকে আমরা রক্তরস বলি। সাধারণত রক্তের শতকরা 55% রক্তরস। টোটাল রক্তটা 100% যদি হয়, এই 100%-এর মধ্যে 55% হচ্ছে তোমার রক্তরস বা প্লাজমা, রক্তরস বা প্লাজমা। আর বাকি 45 হচ্ছে ব্লাড কর্পাসল বা ব্লাড সেল, ব্লাড কর্পাসল বা ব্লাড সেল মানে রক্তকণিকা। বুঝতে পেরেছো? তাহলে রক্তের মধ্যে কোনটার পরিমাণ বেশি? রক্তরসের পরিমাণ বেশি। এই এর মধ্যে কি কি আছে? রক্তরসে কি কি আছে? আমিষ আছে, লবণ আছে, অজৈব থেকে শোষিত খাদ্য উপাদান থাকে।
তারপর রক্তরসে রক্তকণিকা ভাসমান অবস্থায় থাকে। রক্তকণিকা আমরা পড়েছি না, রক্তের দুইটা উপাদান, রক্তরস আর রক্তকণিকা। এই রক্তকণিকাগুলা রক্তরসের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? ভাসমান অবস্থায় থাকে। এতে ফাইব্রিনোজেন, এই যে রক্তরসের মধ্যে ফাইব্রিনোজেন, 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 এটা কি একটা প্রোটিন, এটা কি একটা প্রোটিন। ফাইব্রিনোজেন নামক একটি উপাদান থাকে যা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। ঠিক আছে, আমাদের যখন এই যে হাত পা কেটে যায়, এখান থেকে যদি কেটে যায়, এখান থেকে অনবরত রক্ত বের হবে না, এটাকে আমরা কি বলি? ব্লিডিং। ব্লিডিং মানে রক্তক্ষরণ। রক্তক্ষরণ যখনই হয়, এটা কি আজীবন হইতে থাকে? মানে একবার হাত কাটে গেলে কি রক্ত পড়তেছে পড়তেছে, থামতেছে না থামতেছে না, মানে সবসময় কি রক্ত একদম লং টাইম কি রক্ত পড়া চলতে থাকে বলতো? না, একটা সময় না একটা সময় পরে রক্ত পড়াটা স্টপ হয়ে যায়, মানে ব্লিডিং স্টপ হয়ে যায়, অটোমেটিক্যালি স্টপ হয়ে যায় যদি হালকা পাতলা কেটে কুটে যায়। আর যদি বেশি ক্ষত হয় বা বেশি কাটে, সেক্ষেত্রে ওইটা ওই ব্লিডিং বন্ধ হইতে একটু সময় লাগে, বা ওই ব্লিডিং বন্ধ করার জন্য বাইরে থেকে ব্যবস্থা গ্রহণ করতে হয়। বাট ইন জেনারেল রক্ত হাত টাত কাইটে গেলে রক্ত বের হলে সেটা বন্ধ হয়ে যায়। রক্ত বের হওয়া বন্ধ হয়ে যায় কেন? কারণ রক্তটা জমাট বেঁধে যায়, মানে যেখান থেকে ব্লিডিংটা হয় ওই জায়গাটাতে যে রক্তটা আছে সেই রক্তটা জমাট বেঁধে যায় বা ক্লট হয়ে যায়। ক্লট, ব্লাড ক্লটিং মানে রক্ত জমাট বাঁধা। এই রক্তটা যখনই জমাট বেঁধে যায় তখন আর ওইখান থেকে ব্লিডিংটা হয় না বা রক্তটা আর পড়ে না। তো এই যে রক্তটা জমাট বাঁধায়, রক্তটা কে জমাট বাঁধায়? এই রক্তটা জমাট বাঁধার কারণেই তো রক্তক্ষরণটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? এই রক্তটা জমাট বাঁধায় হচ্ছে ফাইব্রিনোজেন নামক একটা প্রোটিন। এই প্রোটিনটা রক্তের রসের মধ্যে থাকে। রক্তকণিকা কি? রক্তকণিকা তিন প্রকার। দেখো, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। রক্ত কয় প্রকার? তিন। রক্তকণিকা কয় প্রকার বা রক্তকোষ কয় প্রকার? তিন প্রকার। ঠিক আছে, আমরা রক্তরস আর রক্তকণিকা দেখেছি, তাই না? এবার আমরা দেখবো এই যে রক্তকণিকা কয় প্রকার। রক্তকণিকা, 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 রক্তকণিকা কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে রেড ব্লাড সেল, রেড ব্লাড সেল, সংক্ষেপে আমরা RBC বলি। আর ফর রেড, বি ফর ব্লাড, সি ফর সেল। রেড ব্লাড সেলের বাংলা অর্থ হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। তাহলে আমি যদি সংক্ষেপে এখন থেকে RBC বলি, RBC, RBC বললে তুমি মনে করবা এটা একটা রক্তকণিকা। কোন রক্তকণিকা? রেড ব্লাড সেল, মানে লোহিত রক্তকণিকা। লোহিত মানে কি? লাল। লোহিত মানে কি? লাল, লাল রক্তকণিকা। এবার একটা আছে হোয়াইট ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল মানে কি? সাদা রক্তকণিকা। সাদা মানে কি? শ্বেত, শ্বেত রক্তকণিকা। এটাকে সংক্ষেপে WBC বলে, হোয়াইট ব্লাড সেল। এটাকে বলা হয় শ্বেত রক্তকণিকা। কি বলে? শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা শ্বেত রক্তকোষ, সাদা রক্তকোষ। এটা লাল রক্তকোষ, এটা সাদা রক্তকোষ এবং এটা লাল রক্তকোষ। তার মানে দুই ধরনের রক্তকোষ পাইলাম। আর তিন নাম্বার রক্তকোষটার নাম হচ্ছে প্লাটিলেট। প্লাটিলেট, প্লাটিলেটের বাংলা অর্থ অনুচক্রিকা, অনুচক্রিকা। তো আমাদের যে রক্তটা যে জমাট বাঁধায়, রক্ত জমাট বাঁধাইতে মূলত এই অনুচক্রিকাটাও, মানে অনুচক্রিকাটাই সাহায্য করে। এই অনুচক্রিকাটা থাকে বলেই রক্তটা জমাট বাঁধে। তাহলে আপনি বললেন স্যার ফাইব্রিনোজেন নামক একটা উপাদান রক্ত জমাট বাঁধাইতে সাহায্য করে, তাহলে কোনটা সঠিক? প্লাটিলেটই হচ্ছে মূলত, মানে অনুচক্রিকাই হচ্ছে মূলত রক্তটা জমাট বাঁধাইতে সাহায্য করে। আর এই অনুচক্রিকা রক্ত জমাট বাঁধাইতে সাহায্য যেহেতু করে, তাহলে অনুচক্রিকা একাকী এই রক্তটা জমাট বাঁধাইতে পারবে? এর অনেক হেল্পিং হ্যান্ড লাগে না? এই হেল্পিং হ্যান্ডের মধ্যে ওই ফাইব্রিনোজেন প্রোটিন হচ্ছে একটা। ঠিক আছে, টোটাল 13টা ক্লটিং ফ্যাক্টর বা রক্ত তঞ্চনের উপাদান আছে, তার মধ্যে ফাইব্রিনোজেন হচ্ছে একটা। বাট মূলত এই কাজটা করে হচ্ছে এই প্লাটিলেট। বুঝতে পেরেছো? এটা মনে রাখবা। তাহলে রক্তকণিকা কয় প্রকার? তিন প্রকার। রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লাটিলেট। রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লাটিলেট। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। মনে থাকবে? ওই যে যাদের হচ্ছে ডেঙ্গু হয়, মানে ডেঙ্গু মশা কামড় দিলে তোমার হচ্ছে ডেঙ্গু রোগটা যাদের হয়, তাদের শরীরে প্লাটিলেটের মাত্রাটা অনেক কমে যায়, তাই না? এই প্লাটিলেটের মাত্রাটা যদি কমে যায়, তাহলে তার শরীরে যদি ব্লিডিং হয়, তাহলে কিন্তু রক্ত অনবরত পড়তেই থাকবে, রক্ত আর থামা বন্ধ হবে না, রক্তক্ষরণটা কিন্তু বন্ধ হবে না, এবং তার শরীরে রোগ প্রতিরোধ
করার ক্ষমতা কমে যাবে, হোয়াইট ব্লাড সেলের পরিমাণটাও অনেক বেশি কমে যায়। ঠিক আছে? আচ্ছা, এখন রক্তকণিকাটা আমরা দেখলাম, রক্তরস দেখলাম, রক্তকণিকা দেখলাম। তো এ পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। রক্তরস আর রক্তকণিকা কি আমরা বুঝতে পেরেছি। এবার লোহিত রক্তকণিকার কিছু বৈশিষ্ট্য আছে, শ্বেত রক্তকণিকার কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, লোহিত রক্তকণিকার জন্য রক্তের রং লাল হয়। এর মধ্যে হিমোগ্লোবিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে। তাহলে হিমোগ্লোবিন কি একটা রঞ্জক পদার্থ, যার কারণে রক্তের রংটা লাল হয়। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে দেহ কোষে পৌঁছায়। চাকতির মতো গোলাকার কোষ হচ্ছে লোহিত রক্তকণিকা। দেখতে কিরকম? চাকতির মতো গোলাকার। অ্যালপিনলিবেল চকলেট খাইছো কেউ? এক ধরনের চকলেট যেটা ভিতর থেকে নিচের দিকে ডাবানো ফাঁপা, আর চারদিকটা একটু মানে মোটা থাকে। ঠিক আছে? অ্যালপিনলিব আগে অনেক একটা চকলেট ছিল, 1 টাকা না যেন 2 টাকার দাম। তো ওই চকলেটটার শেপটা যেরকম, ওই রকম হচ্ছে আমাদের এই লোহিত রক্তকণিকার শেপটা। পরিণত লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না। তোমরা কোষ চ্যাপ্টার কি কেউ পড়েছো? কোষের গঠন, কোষের গঠনের মধ্যে নিউক্লিয়াস নামক একটা কোষীয় অঙ্গাণু আছে, যেটাকে মানে ব্রেইন অফ সেল মানে কোষের প্রধান উপাদান বলা হয়। তাহলে এই কোষের প্রধান উপাদানটাই হচ্ছে থাকে না কার ভিতরে? লোহিত রক্তকণিকার ভিতরে। এই নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না কার ভিতরে? পরিণত লোহিত রক্তকণিকা। অপরিণত মানে ছোট বাচ্চা লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াসটা থাকে, বাট সেটা যখন একটু বড় হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন আর নিউক্লিয়াসটা থাকে না। শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল। শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে কিছুটা বড় এবং অনিয়ত আকার। অনিয়ত আকার মানে কি? বিভিন্ন শেপের, মানে উল্টাপাল্টা শেপের হবে। ঠিক আছে? এটা ত্রিভুজ আকৃতির হইতে পারে, চতুর্ভুজ আকৃতির, বৃত্তাকার, মানে কোনো নির্দিষ্ট শেপ নেই। সো এইটাকে বলা হয় অনিয়ত আকার। ঠিক আছে? অনিয়মিত আকার। এদের নিউক্লিয়াস আছে। তাহলে এই যে লোহিত রক্তকণিকা আর শ্বেত রক্তকণিকার মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন রেড ব্লাড সেল এন্ড হোয়াইট ব্লাড সেল? The difference between is nucleus present in RBC and nucleus absent in RBC and present in WBC. ঠিক আছে? অর্থাৎ তোমার লোহিত রক্তকণিকাতে অ্যাবসেন্ট থাকবে কি? নিউক্লিয়াস। ম্যাচিউর আরবিসি, ম্যাচিউর আরবিসি মানে কি? পরিণত লোহিত রক্তকণিকা, যেখানে এটা অ্যাবসেন্ট থাকবে কি? নিউক্লিয়াস। আর শ্বেত রক্তকণিকাতে নিউক্লিয়াসটা থাকবে, এটা প্রেজেন্ট থাকবে। প্লীহা ও অস্থিমজ্জায় এদের জন্ম। প্লীহা হচ্ছে একটা অঙ্গ, এই অঙ্গর মধ্যে তোমার শ্বেত রক্তকণিকা জন্ম হয়। এবং অস্থিমজ্জা মানে কি? বোন ম্যারো। অস্থিমজ্জা মানে কি বলতো? বোন ম্যারো দেখছো কেউ? মানে হাড্ডি তো দেখছো, হাড় কিরকম থাকে বলতো? হাড় তো এরকম থাকে না? এই যে এই একটা হাড় ধরো, এটা একটা হাড়। ঠিক আছে? একটা হাড্ডি। এই হাড়ের এই যে ভিতরের অংশটা, এই ভিতরের অংশটা কেউ খেয়েছো? এই যে মুরগির হাড় যখন রান্না করা হয়, অনেকেই মুরগির হাড় খেতে পছন্দ করো, গরুর হাড় বা মুরগির হাড়। ঠিক আছে? তো এই যে হাড়ের ভিতরে যে অংশটা, যেটা হচ্ছে রান্না করার পর কালো হয়ে যায়, বাট ওইটা কিন্তু আস্ত অবস্থায় লাল টকটকে থাকে, হাড়ের ভিতরের অংশ। তো এই হাড়ের ভিতরের অংশটাকেই বলা হয় বোন ম্যারো। কি বলা হয়? বোন ম্যারো বলা হয়। ঠিক আছে? বোন ম্যারো মানে কি? বোন ম্যারো মানে হচ্ছে তোমার এই যে হাড়ের ভিতরের যে অংশটা, অর্থাৎ অস্থিমজ্জা। এই অস্থিমজ্জা থেকে মূলত কি সৃষ্টি হয়? ব্লাড সৃষ্টি হয়। ব্লাড বা রক্ত তৈরি হয় মূলত কোত্থেকে? এই বোন ম্যারো বা হাড্ডির ভিতর থেকে। মনে থাকে জানো, যদি প্রশ্ন আসে যে রক্ত সৃষ্টি হয় কোত্থেকে, স্পেশালি হোয়াইট বিসি, তাহলে বলবা হচ্ছে এই বোন ম্যারো থেকে বা অস্থিমজ্জা থেকে হচ্ছে রক্তের উৎপত্তি হয়। এরপরে দেখো, শ্বেত রক্তকণিকা দেহের প্রহরীর মতো কাজ করে। প্রহরী মানে কি? গার্ড। তোমাদের বাসায় বা অনেকের বাসায় যাদের গার্ড আছে, দারোয়ান আছে, দারোয়ানের কাজটা কি বলতো? যে তোমাদের বাসাটাকে প্রোটেক্ট করে রাখা ফ্রম ফরেন পারসন, মানে তোমাদের বাসার বাইরের মানুষ যারা, তাদের কাছ থেকে তোমাদের বাসাটাকে প্রোটেক্ট করে রাখা। এটাই হচ্ছে দারোয়ান বা প্রহরীর কাজ, তাই না? তো আমাদের দেহের মধ্যে এই যে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল, এর কাজটা হচ্ছে আমাদের বডির বাইরের কোনো পার্টিকেল, ফরেন পার্টিকেল যদি আমার বডির ভিতরে এন্টার করে, মানে ঢোকে, ফর এক্সাম্পল ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, তারপরে কোনো ধূলিকণা, মানে যেটা আমাদের বডির জন্য ক্ষতিকর, এরকম কোনো ফরেন পার্টিকেল, মানে যেটা আমার বডির নিজের না, বাইরের কিছু, ওইটা যখন আমার শরীরে ঢুকবে, তখন আমার শরীরের ক্ষতি হয়ে যাবে না?
ওই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এই শ্বেত রক্তকণিকা প্রহরীর মতো কাজ করে। মানে সে হচ্ছে ওই ফরেন পার্টিকেলটাকে কিল করে দেয়, ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, মেরে ফেলে। কোন প্রক্রিয়ার মাধ্যমে? ফ্যাগোসাইটোসিস নামক একটা প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়াটি সম্বন্ধে তোমরা পরবর্তী শ্রেণীতে অনেক বিস্তারিত জানতে পারবে। আচ্ছা, তাহলে এই গেল লোহিত এবং শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য। এবার অনুচক্রিকার বৈশিষ্ট্যটা দেখো। অনুচক্রিকা দেখতে গোলাকার বা বৃত্তের মতো, নিউক্লিয়াস থাকবে না, তার মানে আরবিসি তেও নিউক্লিয়াস থাকে না, প্লাটিলেট বা অনুচক্রিকাতেও নিউক্লিয়াস থাকে না। এরা গুচ্ছাকারে থাকে, মানে এক গুচ্ছ আকারে থাকে, একটার সাথে আরেকটা, তার সাথে আরেকটা, মানে একসাথে লেগে 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 থাকে। এদের উৎপত্তি লোহিত অস্থিমজ্জায়, মানে লাল অস্থিমজ্জায়, ওই যে বোন ম্যারুর ভিতরে, হাড়ের ভিতরে এদেরও উৎপত্তি। দেহের কোনো অংশ কেটে রক্তপাত ঘটলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। তার মানে রক্ত জমাট বাঁধাতে কে সাহায্য করে? অনুচক্রিকা। এদের প্লাটিলেটও বলা হয়। এবার দেখো রক্তের কাজ। রক্তের কাজটা কি? রক্ত আমাদের দেহে একটি অতি প্রয়োজনীয় উপাদান। রক্ত দেহে নানা রকম কাজ করে থাকে, যেমন খাদ্য পরিবহন, অক্সিজেন পরিবহন, কার্বন ডাই অক্সাইড পরিবহন, বজ্র পদার্থ নিষ্কাশন, রোগ প্রতিরোধ, হরমোন পরিবহন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, রক্ত জমাট বাঁধা। এত এত কাজ করে কে? একমাত্র রক্ত। এই রক্ত যেহেতু এত কাজ করে, তো রক্ত যদি আমাদের বডিতে সৃষ্টিকর্তা না দিত, তাহলে এই কাজগুলো কি সম্পন্ন হইতো? বলো, হইতো না। আর এই কাজগুলোই হচ্ছে আমার বডিকে স্টেবল, মানে স্থিতিশীল রাখার জন্য মূল কাজ। তাহলে রক্তের ইম্পর্টেন্সটা তুমি বুঝতে পেরেছো? যেহেতু রক্ত এত এত কাজ করতেছে, তার মানে রক্ত হচ্ছে আমাদের শরীরে অতি প্রয়োজনীয় একটি উপাদান। এটার অভাবে বা এটা না থাকলে মানুষ মারা যায়, মানে জীবিত থাকতেই পারবে না। ঠিক আছে, এরপরে আসো। রক্ত আমরা এতক্ষণ পড়লাম, এখন আমরা বলবো রক্ত যায় কোন পথে। রক্ত যাওয়ার তো একটা পথ আছে, সেই পথটাকে বলা হয় রক্ত নালিকা বা রক্ত নালী বা ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেল পড়ার আগে এই রক্ত সম্পর্কিত আমি যা যা পড়াইলাম এই জিনিসগুলো সবাই কি বুঝতে পেরেছো কিনা, বা এই রক্ত নিয়ে কারো কোনো কনফিউশন, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে এখন জিজ্ঞেস করতে পারো। আমি কমেন্টগুলো চেক করছি, তারপরে যদি কারো সমস্যা না থাকে আমি তাহলে নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা, মেহেক বলেছিল কথা কেটে কেটে আসে। বাবা, এটা নেটের কারণে, আসলে নেট ইস্যু, বৃষ্টি হয়েছে তো এখানে, হয়তো একটু নেটের সমস্যা হতে পারে। আচ্ছা, রিয়েনা স্যার, স্ক্রিনটা জুম করা যায়? লেখাগুলো অনেক ছোট দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি জুম করে নিচ্ছি বাবা। ইপসা, নিউরন হচ্ছে স্নায়ু টিস্যু। থ্যাংক ইউ ইপসা। রেড, আচ্ছা আমি রিব লিখেছিলাম না ভুলে, ওকে থ্যাংক ইউ। রেড ব্লাড সেল। তামিম, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। নাজিব, হৃৎপিণ্ডর ছবি দিয়েছো, ওকে থ্যাংক ইউ নাজিব, ক্লিয়ার। নুসরাত, অল ক্লিয়ার, নো প্রবলেম। মুন, রক্ত সংবহন বলতে কি বোঝায় ও কি কি? রক্ত সংবহন বলতে বোঝায় যে প্রক্রিয়াতে, একটা প্রক্রিয়া, রক্ত সংবহন হচ্ছে একটা প্রক্রিয়া। কি এটা বলো তো? ওয়ান কাইন্ড অফ প্রসেস, প্রক্রিয়া। কেমন প্রক্রিয়া? যেই প্রক্রিয়ায় রক্ত সারা দেহে পরিবহন হয়, যেই প্রক্রিয়ায় রক্ত পুরা দেহে, মানে মাথা থেকে পা পর্যন্ত পুরা দেহে রক্ত পরিবহন হয়, যেই প্রক্রিয়াতে, তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। বুঝতে পেরেছো? আর এই প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল অঙ্গ আছে, যেমন হার্ট, মানে হৃৎপিণ্ড, রক্ত নিজে আর রক্তবাহিকা, এই তিনটা মিলে রক্ত সংবহন তন্ত্র গঠিত হয়। তিনটা অঙ্গ মিলে রক্ত সংবহন তন্ত্র গঠিত হয়। বুঝতে পেরেছো? তাহলে রক্ত সংবহন তন্ত্রের সাথে অ্যাটাচড যে অর্গ্যান গুলা, সেগুলো হচ্ছে রক্ত, ব্লাড ইটসেলফ, এন্ড হার্ট, এন্ড ব্লাড ভেসেল, মানে রক্তবাহিকা। আয়েশা, আপনি একটু ধীরে ধীরে পড়ান, পড়া বুঝতে প্রবলেম হয়। ওকে ওকে ঠিক আছে আয়েশা, আমি একটু ধীরে ধীরে পড়াচ্ছি। মিজানুর, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ খেলা দেখবেন না? অল ক্লিয়ার, হ্যাঁ খেলা তো দেখবো, কিন্তু তোমাদের ক্লাস তো আগে নিতে হবে বাবা। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। সুব্রিনা, নুরি জান্নাত, স্যার আমাদের দেখে কি এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের দেহে, না না এমন কোনো জায়গা নেই নুরি জান্নাত, আমাদের দেহে এমন কোনো জায়গা নেই যেখানে রক্ত নেই। মন, ধমনী, শিরা, ধমনী ও শিরা কি বোঝায়? ধমনী ও শিরা হচ্ছে রক্তবাহিকা, মানে এগুলোর মধ্য থেকে রক্ত বাহিত হয়। নমস্কার পারিজাত সেনগুপ্ত, পরম, ইলহান, ওকে ডান। আজমির রহমান, স্যার অল ক্লিয়ার। খাদিজা তাসনিম, আনমিউট করেন, ওকে ঠিক আছে খাদিজা, আমি তোমাকে আনমিউট করছি। বলি বাবা, মূলত
ধমনী যেটা ধমনীর ইংরেজিটা হচ্ছে আর্টারি। এই আর্টারি শুধুমাত্র অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, মনে রাখো। অক্সিজেন যুক্ত রক্ত আমাদের দেহে যত আছে সবগুলা হচ্ছে ধমনী বহন করে। আর শিরার ইংলিশটা হচ্ছে ভেইন। এই ভেইন বা শিরা এটা হচ্ছে সকল কার্বন ডাই অক্সাইড যুক্ত বহন করে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে হচ্ছে শিরা। বুঝতে পেরেছো? শুধুমাত্র একটি ধমনী হৃৎপিণ্ড থেকে বের হয়, সেটা হচ্ছে তোমার ডান নিলয় থেকে একটি ধমনী বের হয়, সেই ধমনীটি হচ্ছে তোমার, হ্যাঁ রনি কিছু বলবো? আচ্ছা, হৃৎপিণ্ডতে একটি ধমনী আছে, সেই ধমনীটি শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, এবং হৃৎপিণ্ডে একটা শিরা আছে, সেই শিরাটি শুধুমাত্র অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। এই দুইটা এক্সেপশন, মানে ব্যতিক্রম। এই দুইটা ব্যতিক্রম বাদে আমাদের দেহে যত ধমনী আছে সবগুলোই হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, আর হচ্ছে শিরাগুলা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। ঠিক আছে? ওকে, আচ্ছা এরপরে আসো আমি নেক্সট টপিকে চলে যাই। ওকে, দেখো দেখো নেক্সট টপিকে চলে যাই। দেখো তাহলে এখানে আমরা রক্তনালী দেখব। রক্তনালী হচ্ছে ধমনী, যে সকল রক্তবাহী নালী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের বিভিন্ন অংশে রক্ত বহন করে তাদেরকে আমরা ধমনী বা আর্টারি বলি। আর শিরা হচ্ছে যে সকল রক্তনালী দ্বারা দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। আর কৈশিক নালী হচ্ছে ধমনী ক্রমান্বয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে শেষ পর্যন্ত অতিসূক্ষ্ম নালী তৈরি করে। এই সকল অতিসূক্ষ্ম নালীকে কৈশিক নালী বা কৈশিক জালিকা বলে। তাহলে রক্তনালী কয় প্রকার বাবা? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ধমনী বা আর্টারি, আরেকটা হচ্ছে ভেইন বা শিরা, আরেকটা হচ্ছে তোমার কৈশিক নালিকা। কৈশিক নালিকা হচ্ছে তোমার ধমনী থেকে সৃষ্টি হয়ে শিরার মধ্যে ঢুকে যায়, ধমনী থেকে সৃষ্টি হয় আর শিরাতে গিয়ে শেষ হয়, সেটা হচ্ছে কৈশিক নালিকা বা কৈশিক জালিকা। এবার এই যে রক্তনালিকা দেখার পরে আমরা সর্বশেষে আজকে যেটা দেখব সেটা হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। এই হৃৎপিণ্ড বা হার্ট এটা হচ্ছে এমনই একটা অঙ্গ আমাদের শরীরে, এমনই একটা অর্গ্যান, যেই অর্গ্যানটা হচ্ছে আমাদের শরীরে রক্ত পাম্প করতে সাহায্য করে। রক্ত পাম্প করে কিভাবে? পাম্পিং মেশিনের নাম শুনেছো তোমরা? পাম্পিং মেশিনের নাম শুনেছো? পাম্পিং মেশিন হচ্ছে এক জায়গার জিনিস অন্য জায়গায় নিয়ে যাওয়া, এক জায়গার জিনিস পাম্প করে অন্য জায়গায় নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে পাম্পিং মেশিনের কাজ। আমাদের শরীরে একমাত্র পাম্পিং মেশিনই হচ্ছে এই হৃৎপিণ্ড বা পাম্পিং মেশিনের মতো কাজ করে যে অঙ্গটা আমাদের শরীরে, তারা হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। বুঝতে পেরেছো? এবার এই হার্টের অবস্থানটা কোথায়? বক্ষ গহ্বরের বাম দিকে 2 ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি মোচাকৃতির অঙ্গ। দেখতে কেমন? মোচাকৃতির একটি অঙ্গ। এটার অবস্থানটা কোথায়? অবস্থান হচ্ছে বক্ষ গহ্বরের বাম দিকে। বক্ষ গহ্বর কোনটা? এই যে আমাদের এই যে বুক, এই বুকটা হচ্ছে পুরোটা বক্ষ। এই বক্ষের ভিতরের জায়গাটাকে বলা হয় বক্ষ গহ্বর। সেই বক্ষ গহ্বরের এটা হচ্ছে আমার বাম হাত। তাহলে এই বাম দিক এইটা, হালকা একটু এইটা মাঝখানের হালকা একটু বাম দিকে এই যে আমাদের বক্ষ গহ্বরের মধ্যে কি থাকে? ফুসফুস বা লাংস থাকে। লাংসের ঠিক নিচে মানে বাম ফুসফুস, যেটা বাম ফুসফুসের লাগোয়া বা বাম ফুসফুসের সাথে একটুখানি বাম ফুসফুসের দিকে যে থাকে হচ্ছে আমাদের এই মোচাকৃতির অঙ্গ বা হার্টটা। ঠিক আছে? তাহলে হার্টের অবস্থানটা হচ্ছে আমাদের বক্ষপিঞ্জরের মধ্যে যে ফুসফুস থাকে সেই বাম ফুসফুসের একটু নিচের দিকে থাকে হচ্ছে হৃৎপিণ্ড। এটা পেরিকার্ডিয়াম নামক 2 স্তর বিশিষ্ট একটি পাতলা পর্দা দ্বারা আবৃত। তাহলে হার্টের যে বা হৃৎপিণ্ডের যে পর্দা সেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। হৃৎপেশি দ্বারা গঠিত। হৃৎপিণ্ড কি দ্বারা গঠিত? হৃৎপেশি বা তোমার হার্ট মাসেল দ্বারা গঠিত। আমরা 4 ধরনের টিস্যুর কথা বলেছিলাম না শুরুর দিকে, যে হিউম্যান বডিতে 4 ধরনের টিস্যু আছে, তার মধ্যে একটা আছে হৃৎপেশি। ঠিক আছে? তো হৃৎপেশিটা হচ্ছে তোমার পেশি টিস্যু বা পেশি কলা বা পেশি টিস্যু, যেটা সেই পেশি টিস্যুর মধ্যে একটা টাইপস হচ্ছে হৃৎপেশি। ঠিক আছে? তাহলে সেই হৃৎপেশি দ্বারা গঠিত হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। হৃৎপেশি এক ধরনের স্বাধীন অনৈচ্ছিক পেশি, মানে এইটার টাইপটা হচ্ছে, এই হৃৎপেশিটা হচ্ছে এক কাজ করে অনৈচ্ছিক পেশির মতো, যা কারো নিয়ন্ত্রণ ছাড়া নিজে নিজেই সংকোচন ও প্রসারণে সক্ষম, যার জন্য দেহে রক্ত সঞ্চালিত হয়। প্রতি মিনিটে কম বেশি 71 বার রক্তপিণ্ড সংকুচিত ও প্রসারিত হয়। কোন কোন জায়গায় 72 দেয়া আছে, অর্থাৎ 71 এবং 72, 71 or 72 বার
ঠিক আছে, 71 অর 72 টাইমস হচ্ছে তোমার কি করে সংকুচিত ও প্রসারিত করে, এতবার সংকুচিত ও প্রসারিত হয় প্রতি মিনিটে, মানে 60 সেকেন্ডে 71 বার। হৃৎপিণ্ড তিন স্তর হতে গঠিত, বা তিনটে স্তর দিয়ে গঠিত আর কি। বাহিরের স্তরের নাম এপিকার্ডিয়াম, মাঝের স্তরের নাম মায়োকার্ডিয়াম এবং ভিতরের স্তরের নাম এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ড একটি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট ফাঁপা অঙ্গ। হৃৎপিণ্ডের উপরের প্রকোষ্ঠ দুইটির নাম হচ্ছে ডান অলিন্দ ও বাম অলিন্দ, এবং নিচের প্রকোষ্ঠ দুটির নাম হচ্ছে যথাক্রমে ডান ও বাম নিলয়। ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে ডান অলিন্দ নিলয় ছিদ্র থাকে, ওই ছিদ্রপথে 3 কপাট বিশিষ্ট কপাটিকা থাকে। কয় কপাট বিশিষ্ট? 3 কপাট বিশিষ্ট কপাটিকা থাকে। আচ্ছা, এরপরে আছে হৃদরোগ। হৃদরোগটা আমি দেখানোর আগে হৃৎপিণ্ডটা কিভাবে আঁকতে হয় বা হৃৎপিণ্ডের এই যে মানে থিওরিটিক্যাল কথাগুলা, সেটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, হৃৎপিণ্ড সহজে আঁকার পদ্ধতিটা হচ্ছে এভাবে, একটু সবাই খেয়াল করো। এটা হচ্ছে একটা হৃৎপিণ্ড বা হার্ট। এই হার্টের আমি যদি হার্ট বরাবর দাঁড়াই, এটা হচ্ছে আমার ডান হাত, তো এই পাশটা আমি সব ডান পাশ আঁকবো। এটা আমার বাম হাত, এই পাশটা আমি সব বাম পাশ আঁকবো। এটা ডান পাশ, এটা বাম পাশ, এটা একটু মাথায় রেখো। তাহলে সেই হিসেবে এটা ডান পাশ, এটা বাম পাশ, এটা ডান পাশ, এটা বাম পাশ। তাহলে ডান পাশে উপরে আর নিচে দুইটা আলাদা আলাদা প্রকোষ্ঠ থাকে, একটা কপাটিকা দ্বারা আলাদা থাকে, বা একটা ভালভ বা একটা কপাটিকা দ্বারা দুইটা প্রকোষ্ঠ আলাদা থাকে। 1 2 3, এই 3 প্রকোষ্ঠওয়ালা যে ভালভ বা 3 প্রকোষ্ঠ বিশিষ্ট যে কপাটিকা, ঠিক আছে, এই কপাটিকার নামটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা ট্রাইকাসপিড কপাটিকা। কপাটিকা মানে কি? ভালভ। ভালভ মানে কি? যে দুইটা প্রকোষ্ঠ মানে কি? রুম বা চেম্বার। চেম্বার মানে কি? রুম বা থাকার জায়গা বা একটা স্পেস। এই একটা চেম্বার, এই একটা চেম্বার। এটা হচ্ছে ডান পাশ। এবার বাম পাশে ডাইকাসপিড কপাটিকা। দুই প্রকোষ্ঠ বিশিষ্ট একটা কপাটিকা থাকবে, এটাকে বলা হয় ডাইকাসপিড কপাটিকা। এটাকে কি বলে? ডাইকাসপিড কপাটিকা। ডাইকাসপিড কপাটিকা, এটার নামটা কি বলতো? ডাইকাসপিড কপাটিকা। ডাইকাসপিড কপাটিকা। ডাইকাসপিড কপাটিকা। আর এই পাশে থাকবে ট্রাইকাসপিড কপাটিকা। তো এটা ডান পাশ, যেহেতু উপরের অংশটার নাম হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, আর নিচের ডান পাশের নিচের যে প্রকোষ্ঠটা, সেই প্রকোষ্ঠটার নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়াম। দেখো, এই অ্যাট্রিয়ামের বাংলা অর্থ কি? অ্যাট্রিয়াম, ডান অলিন্দ। অ্যাট্রিয়ামের বাংলা অর্থ কি? অলিন্দ। অলিন্দ, ঠিক আছে। তাহলে ডান পাশের উপরের প্রকোষ্ঠটার নাম হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম মানে কি? ডান অলিন্দ। রাইট অ্যাট্রিয়াম মানে হচ্ছে ডান অলিন্দ। আর নিচে হচ্ছে রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল মানে কি? ডান নিলয়। ডান নিলয়। ভি মানে ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল মানে কি? ডান নিলয়। তাহলে ডান পাশে পাইলাম উপরে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, আর নিচে রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়। ঠিক সেম ভাবে বাম পাশেও সেম জিনিস পাবো। বামের উপরে পাবো হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, আর নিচে পাবো লেফট ভেন্ট্রিকল। মানে বাম অলিন্দ, বাম নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। ঠিক আছে, এটা কি? বাম অলিন্দ। বাম অলিন্দ বা লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম। আর নিচের এটার নাম কি? বাম নিলয়। বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। তাহলে আমাদের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? লেফট ভেন্ট্রিকল মানে কি? বাম নিলয়। আর উপরে লেফট অ্যাট্রিয়াম মানে কি? বাম অলিন্দ। তাহলে একটা হৃৎপিণ্ডে, আমাদের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? প্রকোষ্ঠ মানে চেম্বার। এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ। টোটাল 4টি প্রকোষ্ঠ বা চেম্বার আছে আমাদের হৃৎপিণ্ডে। হিউম্যান হার্টে 4টি প্রকোষ্ঠ বা চেম্বার আছে। ঠিক আছে, 4 প্রকোষ্ঠওয়ালা আমাদের হার্ট। আচ্ছা, এই প্রকোষ্ঠগুলো এবার আমরা বুঝলাম। প্রকোষ্ঠ বোঝার পরে এই যে ডান দুইটা প্রকোষ্ঠ আছে, উপরে রাইট অ্যাট্রিয়াম আর নিচে রাইট ভেন্ট্রিকল, এই ডান পাশের প্রকোষ্ঠটা আলাদা করেছে কে? ট্রাইকাসপিড কপাটিকা। এই যে ট্রাইকাসপিড কপাটিকা। আর এই যে বাম অলিন্দ আর বাম নিলয়কে আলাদা করেছে কে? ডাইকাসপিড কপাটিকা। কে?
ডাইকাসপিড কপার টিকা। তো 4টা প্রকোষ্ঠ দেখলাম আর 2টা কপার টিকা দেখলাম, 4টা প্রকোষ্ঠ দেখলাম, 2টা কপার টিকা দেখলাম। এতটুকু ক্লিয়ার না সবাই? এবার দেখো রক্ত কিভাবে আসে আর কিভাবে এখান থেকে, আচ্ছা দেখো এবার রক্তটা এটার ভিতরে কিভাবে আসে আর কিভাবে বের হয় আমরা সেটা একটু দেখি। দেখো, তো এটা হচ্ছে আমাদের প্রথমে দেখো রাইট অ্যাট্রিয়াম এর দিকে তাকাও। রাইট অ্যাট্রিয়ামে আমাদের শরীরের এই যে বুকের এইখানে এইখানে এই নিচে এখানে হার্ট থাকে না বাম দিক বরাবর একটু, এই হার্টের এইখান থেকে উপরের যত অংশ আছে মানে মাথা থেকে বুক পর্যন্ত যত অংশ আছে শরীরের, এই অংশগুলোর মধ্যে যত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আছে, সব রক্ত হার্টের রাইট অ্যাট্রিয়াম মানে ডান অলিন্দের মধ্যে আসবে একটা রক্তবাহিকা দিয়া। ওই রক্তবাহিকাটার নাম হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা। এই যে এই হচ্ছে উপর থেকে আসবে, কারণ উপরের সব কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, উপরের সব কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসবে কে? সুপেরিয়র ভেনা কাভা। আর এই হার্টের নিচ বরাবর যত অঙ্গ আছে পা পর্যন্ত, ওই এই হার্টের নিচ বরাবর আমাদের কোমর পা সব সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, নিচের অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসবে ইনফিরিয়র ভেনা কাভা। এই রক্তবাহিকাটার নাম কি? ইনফিরিয়র ভেনা কাভা। তো এই সুপিরিয়র ভেনা কাভা এটাকে আমরা সংক্ষেপে এসভিসি বলি, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা বা আইভিসি বলি। সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, ঠিক আছে? হার্টের উপরের যত অঙ্গ আছে সবগুলা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে আসবে। হার্টের নিচে যত অঙ্গ আছে সবগুলো অঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে আসবে। এবার হার্টের নিজস্ব যে একটা অর্গান আছে, হার্টের নিজস্ব যে একটা শরীর আছে, হার্টের নিজস্ব একটা গা আছে, ওইটার ভিতরেও তো রক্ত যায়, বা ওই অঙ্গের প্রত্যেকটা অঙ্গের ভিতরেই তো রক্ত চলাচল করার প্রয়োজন আছে আমাদের শরীরের, তাই না? তো হার্টের নিজস্ব শরীরের ভিতরে যে রক্তটা যায় সেইখান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা হার্টের রাইট অ্যাট্রিয়ামে আসে হচ্ছে করোনারি সাইনাস দিয়ে, ঠিক আছে? এখান থেকেও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা হার্টের রাইট অ্যাট্রিয়ামে আসে, এটার নাম কি? করোনারি সাইনাস। এবার সব সব দেহের সব জায়গা থেকে সকল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যখন রাইট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দের মধ্যে আসবে তখন বাম অলিন্দটা ফুলে ফেপে যাবে না? ফুলে ফেপে যাবে। তখন এই রাইট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দর এই যে তোমার কপাটিকাটা, ট্রাইকাসপিড কপাটিকা মানে এই ভালভটা খুলে যাবে, এটা নিচের দিকে খুলে যাবে। খুলে গেলে সকল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে মানে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে আসবে। ডান অলিন্দ থেকে ডান নিলয়ে সকল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে চলে আসবে। আসার পরে এই ডান অলিন্দ থেকে ডান অলিন্দ থেকে ডান অলিন্দ থেকে দেখো এই ডান অলিন্দ থেকে একটা একটা ধমনী বের হবে। ডান অলিন্দ থেকে একটা ধমনী বের হবে, এটাকে বলা হয় ফুসফুসীয় ধমনী। এটার নাম কি? এটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। এটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী, এই ধমনীটার নামই আমি বলেছিলাম। এই যে কে যেন একটু আগে প্রশ্ন করেছিলাম না যে ধমনীর মাধ্যমে কি হয় আর শিরার মাধ্যমে কি হয়, এই হচ্ছে একমাত্র ধমনী যে ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বাহিত হয়। এই ধমনী বাদে আমাদের শরীরে যত ধমনী আছে সব ধমনীতেই অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন হয়, শুধুমাত্র এই ফুসফুসীয় ধমনীতেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন হয়। তাহলে দেখো এই রাইট অ্যাট্রিয়াম মানে ডান অলিন্দ থেকে যখন ডান নিলয়ের মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আসবে তখন সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা এই যে ফুসফুসীয় ধমনী দিয়ে কোথায় চলে যাবে? ফুসফুসে চলে যাবে। ফুসফুসীয় ধমনী দিয়ে কোথায় চলে যাবে? ফুসফুসে চলে যাবে, ঠিক আছে? কোথায় চলে যাবে বলতো? ফুসফুস। ফুসফুস মানে কি? লাংসে চলে যাবে। কোথায় চলে যাবে? ফুসফুস বা লাংসে চলে যাবে। ফুসফুস বা লাংসে চলে যাবে। তাহলে দেখো আমাদের ফুসফুস কয়টা? 2টা না? এটা বাম ফুসফুস বুকের আর এটা হচ্ছে ডান ফুসফুস, দুই পাশে 2টা ফুসফুস থাকে। তাহলে এ হচ্ছে আমাদের বাম ফুসফুস, এটা হচ্ছে আমাদের ডান ফুসফুস, এটা হচ্ছে রাইট লাং, এটা হচ্ছে লেফট লাং। লাং মানে ফুসফুস, LUNG লাং। লাং মানে একটা ফুসফুসকে বোঝায়, 2টা ফুসফুসকে একসাথে লাংস বলি, LUNGS লাংস। এটা হচ্ছে আমাদের লেফট লাং মানে বাম ফুসফুস, এটা হচ্ছে আমাদের রাইট লাং ডান ফুসফুস। তো এখানে যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা এখানে চলে যাবে, চলে গেলে এই ফুসফুসের মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা গিয়ে পরিশোধিত হবে। কি হবে? পরিশোধিত হবে। মানে কার্বন ডাই অক্সাইডটা ফুসফুসের মধ্যে ঢুকে যাবে আর ফুসফুস থেকে
অক্সিজেনটা রক্তের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? তাহলে এই গ্যাসীয় বিনিময় হবে। গ্যাসীয় বিনিময়টা কোথায় হবে? এই ফুসফুসের মধ্যে হবে। যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যাবে, তখন ফুসফুস অক্সিজেন ঢুকাই দিবে রক্তের ভিতরে, আর রক্ত থেকে সে কার্বন ডাই অক্সাইডটা টেনে বের করে রাখবে, ঠিক আছে? তাহলে এই গ্যাসীয় বিনিময়টা এর মধ্যে হবে। হওয়ার পরে এই ফুসফুস থেকে চারটা শিরার মাধ্যমে, কয়টা? চারটা শিরা। চারটা শিরার মাধ্যমে এই যে লেফট অ্যাট্রিয়ামে 1, 2, 3, 4, এই চারটা শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত, কারণ এই কার্বন ডাই অক্সাইড যুক্তটা রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে গিয়ে সেটা অক্সিজেন যুক্ত রক্ততে পরিণত হয়েছে। হওয়ার পর ওই রক্তটা এবার আবার হার্টে ফিরে আসবে। কোন জায়গায়? এই লেফট অ্যাট্রিয়ামে বা বাম অলিন্দে ফিরে আসবে। চারটা ভেইনের মাধ্যমে বা চারটা শিরার মাধ্যমে চলে আসবে। এই চারটা শিরাকে একত্রে বলা হয় ফুসফুসীয় শিরা। কি বলা হয়? ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেন, ফুসফুসীয় শিরা। তো আমরা কি জানি যে দেহের যত শিরা আছে সব শিরাই হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, কিন্তু একমাত্র এই ফুসফুসীয় শিরাটাই হচ্ছে অক্সিজেন যুক্ত রক্তটা বহন করবে। এটাই হচ্ছে এক্সেপশন। বুঝতে পেরেছো? তো অক্সিজেন যুক্ত রক্তটা যখন রাইট অ্যাট্রিয়ামে আসবে ফুসফুস থেকে, তখন লেফট অ্যাট্রিয়ামে আসবে যখন ফুসফুস থেকে, তখন লেফট অ্যাট্রিয়ামটা পরিপূর্ণ হয়ে যাবে রক্তে। আর তখনই হচ্ছে বাইকাসপিড কপাটিকাটা খুলে যাবে। খুলে গেলে এই অক্সিজেন যুক্ত রক্তটা লেফট অ্যাট্রিয়াম থেকে মানে বাম অলিন্দ থেকে বাম নিলয়ের মধ্যে চলে আসবে। কোথায় চলে আসবে? বাম নিলয়ে চলে আসবে। বুঝছো? বাম অলিন্দ থেকে বাম নিলয়ে চলে আসবে। বাম নিলয়ে চলে আসার পরে কি হবে? এই বাম নিলয়ে চলে আসার পরে কি হবে? বাম নিলয়ের মধ্য থেকে একটা মহাধমনী বের হবে। কি বের হবে? একটা মহাধমনী বের হবে। ঠিক আছে? এই বাম নিলয় থেকে একটা বড় একটা ধমনী বের হবে। এই ধমনী থেকে সেই পুরো রক্তটা, দেখো, এই একটা এখান থেকে একটা মহাধমনী বের হয়েছে। কি বের হয়েছে? একটা মহাধমনী। এই যে লেফট ভেন্ট্রিকল থেকে একটা মহাধমনী বের হইয়া সেটা এই এই ব্রাঞ্চ গুলার মাধ্যমে আমাদের দেহের উপরের দিকে অক্সিজেন যুক্ত রক্ত পাঠাবে, আর এই ব্রাঞ্চের মাধ্যমে আমাদের দেহের নিচের দিকে যত অঙ্গ আছে সব জায়গায় অক্সিজেন যুক্ত রক্তটা পাঠাবে। সো এভাবে করে রক্তটা সংবহন হয় হার্টের ভিতরে। তাহলে এভাবেই রক্ত সংবহন হয়। বুঝতে পেরেছো হার্টে কিভাবে রক্ত সংবহন হয়? আমি আবার শর্টে একটা ব্রিফ করি। প্রথমে কি হয়েছিল? আমাদের শরীর থেকে যত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আছে সবগুলা এই রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দে চলে আসছে, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা আর করোনারি সাইনাসের মাধ্যমে। তারপরে সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা এই ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে বা ডান নিলয়ে চলে আসছে। সেই ডান নিলয় থেকে একটা ফুসফুসীয় ধমনী বের হয়েছে। কি বের হয়েছে? একটা ফুসফুসীয় ধমনী বের হয়েছে। সেই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত দুই ফুসফুসে চলে যায়। সেই দুই ফুসফুসে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্ততে পরিণত হয়ে আবার হার্টে ফিরে আসে। কোথায় ফিরে আসে? এই লেফট অ্যাট্রিয়ামে ফিরে আসে বা বাম অলিন্দে ফিরে আসে। সেই অক্সিজেন যুক্ত রক্তটা লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ থেকে বাইকাসপিড কপারটিকার মাধ্যমে এই বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকলে চলে আসে। সেই লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় থেকে এই যে মহাধমনীর মাধ্যমে সারা দেহে অক্সিজেন যুক্ত রক্তটা ছড়িয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে রক্ত প্রবাহের প্রক্রিয়া। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে বলো? এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। সব থেকে মানে মজাদার কনসেপ্টই হচ্ছে হার্টের ভিতরে কিভাবে রক্তটা সংবহন হয়, এটাই হচ্ছে মূলত এই চ্যাপ্টারে রক্ত সংবহন তন্ত্র এই পার্টের মূল পড়াটাই হচ্ছে এই হার্টটা নিয়ে। এই হার্টটা যারা একবার বুঝতে পারবা তারা এই রক্ত সংবহন তন্ত্রের পুরা জিনিসটাই বুঝতে পারবা। ঠিক আছে? আর এটা আমি পড়াই দিছি। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে বা কেউ যদি না বুঝতে পারো, তাহলে এই ক্লাসটি রেকর্ড করা থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিবা। দেখে একবার, দুইবার, তিনবার, যতবার বুঝবা না দেখে নিবা। দেখলে আশা করি তোমরা কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তারপরেও যদি কেউ না বুঝো তাহলে সে আমাকে পার্সোনালি নক দিবা, কার কোন টপিকে কি সমস্যা আমি তোমাদের ইনশাআল্লাহ সমাধান করে দিব। আর তোমাদের কুইজের লিংকটা হচ্ছে অলরেডি দেওয়া হয়েছে এভরিওনে, তোমরা হচ্ছে কুইজটি দিয়ে দাও। ওকে, তোমাদের লিংকটা দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা হচ্ছে কুইজে অংশগ্রহণ করো। আমি দেখছি কে কত পাচ্ছ, সবাই একটু চেক করো এভরিওনে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে।
সবাই একটু চেক করো। হ্যাঁ, আমি আবার এক্সপ্লেন করছি, সামন অফ দ্য ইউনিভার্স। ওকে, তুমি আনমিউট করতে বলেছিল। আচ্ছা, সামন অফ দ্য ইউনিভার্স, তোমাকে আমি আনমিউট করছি, তুমি কিছু যদি বলতে চাও তাহলে বলতে পারো। ওকে, তোমাকে আমি আনমিউট করেছি, তুমি কিছু বলতে চাইলে বলতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি নাম তোমার? কেমন আছেন? অবশ্যই আপনার জিনিয়া। জিনিয়া, কেমন আছো জিনিয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি জিনিয়া, বলো। আমার আসলে এটা হচ্ছে আরেকবার বিষয় বলে। ওকে জিনিয়া, আচ্ছা আমি তোমাকে হার্টটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তুমি একটু মনোযোগ দাও, তারপরেও যদি বুঝতে না পারো তাহলে আমাকে আবার বলো, আমি আবারও বুঝিয়ে দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা আরো যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারো, আমি একসাথে বুঝিয়ে দিচ্ছি। আর আমি ওই কুইজের লিঙ্কটা দিয়ে দিয়েছি, সবাই একটু চেক করো, এভরিওয়ানে চেক করো, আমি কুইজের লিঙ্কটা দিয়ে দিয়েছি। প্রথমে মাথা ঘুরে গেল, এখন বুঝতে পেরেছি। তামিম, ওকে তামিম, থ্যাংক ইউ বাবা। ওয়ার্ল্ড, হাই, হ্যালো। আচ্ছা দেখো, এই জিনিসটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আর কুইজের লিঙ্কটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর যারা পায় না তাদের পার্সোনাল ইসে দিয়ে দাও, ঠিক আছে? সবাই দিয়ে দেওয়া হয়েছে, কেউ যদি না পেয়ে থাকো তাহলে কমেন্ট করো। আচ্ছা দেখো, এই হার্টের ফাংশনটা আমি আবার একটু শর্টে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে একটা হার্ট, সবাই একটু খেয়াল করো যারা বুঝো নাই। মনে রাখবা, হার্টের এই যে ডান পাশটা থেকে বাম পাশটা একটু বেশি মোটা থাকবে, মাংসল থাকবে, মানে একটু বেশি মোটা লেয়ার থাকবে। ডান পাশটা যতটুকু থাকবে মাংস দিয়া, এই বাম পাশটা একটু মোটা মোটা থাকবে, বাম পাশটা হার্টের। তো এই ডান পাশ হচ্ছে এটা, আর বাম পাশ হচ্ছে এটা। এটা ডান পাশ, যেহেতু আমি দাঁড়ালে আমার ডান পাশটা এটা পড়ে, এই জন্য এই সাইডটাকে আমি ডান পাশ ধরবো হার্টের। এই ডান পাশ আর বাম পাশ, ডান পাশে ট্রাইকাসপিড কপার্টিকা দ্বারা দুইটা প্রকোষ্ঠ বিভক্ত আলাদা থাকবে। আর এই যে বাম পাশে বাইকাসপিড কপার্টিকা দ্বারা দুইটা প্রকোষ্ঠ এরকম আলাদা থাকবে। বুঝতে পেরেছো? তাহলে হার্টের প্রকোষ্ঠ কয়টা হইলো? চারটা। হার্টের প্রকোষ্ঠ কয়টা হইলো? চারটা। চারটা প্রকোষ্ঠ বা চারটা চেম্বার। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এক, দুই, তিন, চার, চারটা প্রকোষ্ঠ বা চেম্বার আছে। তো এবার খেয়াল করো, এই যে ডান পাশের উপরের যে প্রকোষ্ঠটা, হার্টের ডান পাশের উপরের প্রকোষ্ঠটাকে বলা হয় রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম মানে অলিন্দ। আর নিচের এই যে 2 নাম্বার, ঠিক আছে, ডান পাশের যে নিচেরটা, এটাকে বলা হয় কি? রাইট ভেন্ট্রিকল, মানে ডান নিলয়। ডান নিলয়, ভেন্ট্রিকল মানে নিলয়, অ্যাট্রিয়াম মানে অলিন্দ। আর এই পাশে এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, মানে বাম অলিন্দ। আর এটা হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে কি বলতো? লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। ঠিক আছে, তাহলে এই চারটা প্রকোষ্ঠ। আর এই যে তিনটা দেখতেছো, এটা হচ্ছে ট্রাইকাসপিড কপার্টিকা, যেটা রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে থাকবে। আর লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে থাকবে ডাইকাসপিড কপার্টিকা, ডাইকাসপিড কপার্টিকা। আর ডান পাশে থাকবে ট্রাইকাসপিড কপার্টিকা, ট্রাইকাসপিড কপার্টিকা। বুঝতে পেরেছো? এই কপার্টিকার কাজটা কি? কপার্টিকা হচ্ছে ভালভ। এই ভালভের কাজটা হচ্ছে রক্তকে একমুখী করা, মানে রাইট অ্যাট্রিয়াম থেকে রক্তকে লেফট ভেন্ট্রিকলে পাঠানো। কিন্তু লেফট ভেন্ট্রিকল থেকে আবার উপরের দিকে রক্তটা আসতে পারবে না, কারণ এই যে কপার্টিকা গুলো, এটা একমুখী, একমুখী। ধরো এরকম আর কি, এই যে, ঠিক আছে? তাহলে এই দিক থেকে এইদিকে যাইতে পারবে, এটা কিন্তু ফিক্স। ধরো এটা ফিক্সড, ঠিক আছে, এটা নড়বে না। আর এইটা ধরো নড়বে, ঠিক আছে, উপরের এটা নড়বে, এটা একটু পাতলা আঁকলাম, এটা নড়বে। আর নিচেরটা মোটা, এটা ধরো নড়বে না। তাহলে এখন যদি এই দিক থেকে এইদিকে কিছু যেতে চাই, তাহলে সেই জিনিসটা খুব সহজেই যেতে পারবে, তাই না? এটাকে ঠেলে সহজেই যেতে পারবে। কিন্তু উপর দিক থেকে যদি নিচে কিছু আসতে চায়, তাহলে এইটা কিন্তু এখানে এসে আটকে যাবে। মানে নিচে আর উপর থেকে নিচে কিছু আসতে পারবে না, নিচ থেকে উপরে যাইতে পারবে, বিষয়টা এরকম। আবার ধরো এই পাশে এটাকে আমি ফিক্স করলাম, এটাকে আমি ফিক্সড। আর এটাকে ধরো আমি হালকা করলাম, ঠিক আছে, এটা পাতলা, তাহলে উপর থেকে নিচে কিছু ইজিলি আসতে পারবে, ঠিক আছে। কিন্তু নিচ থেকে উপরে কোনো কিছু যাইতে পারবে না। তাহলে এই সিস্টেমটাই হচ্ছে তোমার এই কপার্টিকার মধ্যে দেওয়া, মানে এটা একমুখী চলন হবে, উপর থেকে নিচেই আসতে পারবে, নিচ থেকে আর উপরে যাইতে পারবে না। তাহলে এই পাশে ট্রাইকাসপিড, এ পাশে ডাইকাসপিড। এবার আমাদের শরীরের যত উপরের অংশ আছে, আমাদের হার্টের উপরের অংশ থেকে রক্ত, আমাদের হার্টের উপরের অংশ থেকে রক্ত
কোথায় চলে আসবে? সব কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমাদের দেহে কি আছে? আমাদের দেহের মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আছে। আমাদের কোষে নানা রকম বিক্রিয়া হয়, ওই বিক্রিয়াতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, ওটা রক্তে মিশে গিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত উৎপন্ন হয় আমাদের দেহে। ওই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই রাইট এট্রিয়ামে চলে আসবে। উপর উপর থেকে আসবে সুপিরিয়র ভেনা কাভা থেকে, নিচ থেকে আসবে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে, আর হার্টের নিজস্ব রক্তটা আসবে করোনারি সাইনাসের মাধ্যমে। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা যখন রাইট এট্রিয়ামে আসবে, রাইট এট্রিয়ামটি তখন ফুল হয়ে যাবে, ভরে যাবে। তখন রাইট এট্রিয়ামের এই ট্রাইকাসপিড কপাটিকাটা খুলে যাবে, মানে তখন রক্তটা এই রাইট ভেন্ট্রিকলে চলে আসবে। কি রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তখন ওই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা এই রাইট ভেন্ট্রিকলে আসার পরে রাইট ভেন্ট্রিকল থেকে একটা ধমনী বের হবে, একটা ধমনী মানে একটা রক্তবাহিকা বের হবে। এই ধমনীর নামটা কি? এই ধমনীর নামটা হচ্ছে, এই ধমনীর নামটা কি বলতো? ফুসফুসীয় ধমনী। কেন? কারণ এটা ফুসফুসে যাবে, এই হার্ট থেকে এবারে এটা কোথায় যাবে? ফুসফুসে যাবে। তো এইদিকে হচ্ছে আমাদের ডান ফুসফুস, এদিকে হচ্ছে বাম ফুসফুস। ডান ফুসফুস, বাম ফুসফুস। তো এই ডান ফুসফুস দেখো, এই ডান ফুসফুস, এটা এটা হচ্ছে রাইট লাং। লাং মানে কি? ফুসফুস। আর এটা হচ্ছে লেফট লাং, ঠিক আছে? লেফট লাং মানে কি? বাম ফুসফুস। তাহলে এই ডান ফুসফুস এবং বাম ফুসফুসে এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে যাবে, গিয়ে সেটা পরিশোধিত হবে, মানে কার্বন ডাই অক্সাইডটা অক্সিজেনে পরিণত হবে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্ততে পরিণত হবে। সেই অক্সিজেন যুক্ত রক্ত আবার হার্টে ফিরে আসবে। কোথায়? এই লেফট এট্রিয়ামে ফিরে আসবে বা বাম অলিন্দে ফিরে আসবে। কিসের মাধ্যমে? এই চারটা শিরার মাধ্যমে। কয়টা? চারটা। চারটা শিরা। এই শিরাগুলোর নাম কি? এই শিরাগুলোর নাম হচ্ছে ফুসফুসীয় শিরা। এটার নাম কি? ফুসফুসীয় শিরা। এই চারটা শিরার মাধ্যমে এই বাম অলিন্দে চলে আসবে কি কি রক্ত? অক্সিজেন যুক্ত রক্ত। সেই রক্তটা চলে আসার পরে এটা যখন ফুল হয়ে যাবে, তখন এই বাইকাসপিড কপাটিকাটা খুলে যাবে, অর্থাৎ লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন যুক্ত রক্তটা লেফট ভেন্ট্রিকল মানে বাম নিলয়ে চলে আসবে। বাম অলিন্দ থেকে বাম নিলয়ে অক্সিজেন যুক্ত রক্তটা চলে আসবে। আসার পরে যখন বাম নিলয়টা ফুল হয়ে যাবে, তখন এই রক্তটা কোথায় বের হবে? এই রক্তটা এখান থেকে বড় একটা মহাধমনী বের হবে। এটার নাম কি? মহাধমনী বা অ্যাওর্টা। ইংরেজিতে কি বলে? অ্যাওর্টা। মহাধমনী বা অ্যাওর্টা। এটার মাধ্যমে এই যে তিনটা ব্রাঞ্চের মাধ্যমে আমাদের দেহের উপরের দিকে রক্ত উঠে যাবে, অক্সিজেন যুক্ত রক্তটা উপরের দিকে উঠে যাবে। আর এই ব্রাঞ্চের মাধ্যমে, এই ব্রাঞ্চের মাধ্যমে অ্যাওর্টার দুইটা ব্রাঞ্চ, একটা উপরের দিকে, এই তিনটা ব্রাঞ্চের মাধ্যমে রক্ত চলে যাবে। আর অ্যাওর্টার এই ব্রাঞ্চের মাধ্যমে আমাদের দেহের নিচের লোয়ার যত অর্গান আছে, লোয়ার অর্গান মানে কোমর, পা, ওই নিচের অঙ্গতে অক্সিজেন যুক্ত রক্তটা চলে যাবে। তো এভাবে আবারও সেই অক্সিজেন যুক্ত রক্তটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ততে পরিণত হবে। পরিণত হয়ে আবারও এই রাইট অ্যাট্রিয়ামে আসবে, সেখান থেকে রাইট ভেন্ট্রিকল, সেখান থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে এই ফুসফুসে যাবে। সেই ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা পরিণত হবে অক্সিজেন যুক্ত রক্তে। সেই অক্সিজেন যুক্ত রক্তটা আবারও তোমার লেফট অ্যাট্রিয়ামে আসবে, মানে বাম অলিন্দে আসবে। সেই বাম অলিন্দ থেকে বাম নিলয়, বাম নিলয় থেকে মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে শরীরের উপরের অংশে এবং নিচের অংশে, মানে পুরো সারা শরীরে অক্সিজেন যুক্ত রক্তটা পৌঁছে যাবে। এই হচ্ছে তোমার হার্টে রক্ত সংবহনের। ঠিক আছে, এটা মায়োকার্ডিয়াম মাঝের স্তর হবে। হ্যাঁ ঠিক আছে, এটা তাহলে এখানে ভুল দেওয়া আছে, ইরার ঠিক আছে অপশনটা। ওকে, 10-এ 10, থ্যাংক ইউ। যারা 10-এ 10 পেয়েছো সবাইকে কনগ্রাচুলেশন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।